আপনার একটা বউ আছে আর একটা দুধের শিশু থাকতে আপনি আমাকে কেন বিয়ে করলেন শিশির স্যার? রাতের কথা শুনে শিশির কিছু বলল না। আগের ন্যায় নিচের দিকে তাকিয়ে সোফায় বসে আছে। রাত শাড়িটা তুলে বিছানা থেকে নিচে নেমে দাঁড়ালো। থমথমে গলায় বলল, আমি কখনো মা হতে পারবো না। এই কথাটা জানেন তো শিশির স্যার? কথাটা বলতে গিয়ে গলাটা কেমন ধরে এলো রাতের। অন্যদিকে তাকিয়ে কান্না আটকানোর চেষ্টা করলো। শিশির এবার রাতের দিকে তাকালো, আবার চোখ নামিয়ে বলল, জানি। রাত শিশিরের দিকে তাকিয়ে ভাবল, এত কিছু জেনেও লোকটা কেন আমায় বিয়ে করলো? রাতের ভাবনায় ছেদ ঘটিয়ে শিশির বলল, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি নামে মাত্র আমার বউ, তাই কখনো আমার উপর অধিকার খাটাতে এসো না। রাত অবাক হয়ে বলল, মানে, একে তো আপনার বউ থাকা সত্ত্বেও আপনি আমায় বিয়ে করেছেন, তার উপর আপনি আমাকে এইসব বলছেন? শিশির উঠে দাঁড়ালো, অনুভূতিহীনভাবে তাকিয়ে থেকে বলল, তোমার দায়িত্ব শুধু আমার শায়ানকে দেখে রাখা, ওর টেক কেয়ার করা। রাত অবাক হয়ে বলল, কেন? আমি কেন দেখে রাখবো? আর মিতালি আপু কোথায়? বিয়েতেও দেখলাম না। আপনার বউ উনি, আপনার বিয়েটা আটকালো না কেন আপু? শিশিরের কপালের রগ ফুটে উঠল। জোরে জোরে পা ফেলে আলমারি খুলে টি শার্ট বের করে ওয়াশরুমে চলে গেল। রাত সেদিকে তাকিয়েই রইল। বিছানায় ধপ করে বসে পড়ল। শিশির তার অপরিচিত নয়, তাদেরই প্রতিবেশী। তাদের সাথে 1 মাসের আলাপ। এমনকি শিশিরের বউ মিতালির সাথে রাতের বেশ ভাবও ছিল। দুজন বেশ গল্পগুজব করে সময় কাটাতো। রাত এখানে নতুন এসেছে তার মা বাবা আর একমাত্র ছোট ভাইটিকে নিয়ে। তার বাবার ট্রান্সফার হয়েছে এখানে। কলেজের টিচার তিনি। ভাগ্যবশত শিশিরও সেই কলেজেরই লেকচারার। আর রাতও সেই কলেজেই পড়াশোনা করে। বেশ কয়েকবার বিভিন্ন বিপদের হাত থেকে শিশির তাকে বাঁচিয়েছে। মিতালি আর শিশিরের মাঝে ভালোবাসার কমতি ছিল না। তারই ফলস্বরূপ এই 15 দিন বয়সের দুধের শিশু ছায়ান। দরজা ধাক্কানোর শব্দে চিন্তা থেকে বেরিয়ে এলো রাত। উঠে দাঁড়ালো সে। রাত তখন 12টা বাজছে। দরজা খুলতেই শাশুড়ির অসহায় মুখটা দেখতে পেল সে। কোলে বাচ্চা সায়ান কাঁদছে। রাত তাড়াতাড়ি করে সায়ানকে নিজের কোলে নিয়ে দোলাতে লাগলো। সায়ান তখনও কাঁদছে। ততক্ষণে শিশিরও চুল মুছতে মুছতে বের হয়েছে। রাতের শাশুড়ি চৈতি বেগম অসহায় গলায় বললেন, তোদের বিরক্ত করলাম বাবা, আমি দুঃখিত, কিন্তু বাচ্চাটা এত কাঁদছিল যে। রাত বাচ্চাটাকে দোলাতে দোলাতে কান্না থামাতে ব্যস্ত হয়ে বলল, আন্টি, মিতালি আপু কোথায়? উনি কি রাগ করে কোনো ঘরে বসে আছেন? কোথায় উনি? চৈতি বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন। কেন, তোমার বাবা মা কিছু বলেনি তোমায়? রাত ভুরু কুঁচকে বলল, আমি তো বিয়ের কথা জানতামই না আন্টি। বলুন না, মিতালি আপু কোথায়? উনি কিভাবে এই বিয়েটা মেনে নিচ্ছেন? চৈতি বেগম কিছু বলতে যাবেন, তার আগেই সায়ান কেঁদে উঠল। মাত্রই তো থেমেছিল। আচমকা পেছন থেকে শিশির সায়ানকে কোলে নিতে নিতে বলল, মা, ওর কাছে আমার ছেলে থেকে ওর প্রশ্নগুলোর দাম বেশি। তাও তোমার ও কি পছন্দ হলো? চৈতি বেগম বিরক্ত হয়ে বললেন, এই অবস্থায় সব মেয়েরাই এই টেনশনে থাকবে, এটাই স্বাভাবিক। আর ওর বাবা মাও কি কিছু জানায়নি? সময়টাই হয়তো পায়নি ওনারা। রাত চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। তার দৃষ্টি কাঁদতে থাকা ছায়ানের দিকে। শিশির তাকে ফিডার দিচ্ছে, বাট সে মুখে নিচ্ছে না। রাত হঠাৎ শিশিরের হাত থেকে ফিডারটা নিয়ে নিল। শিশির ভুরু কুঁচকে তাকালো রাতের দিকে। রাত ফিডারে থাকা দুধের ফোঁটা হাতের পিঠে নিয়ে জিভে দিল। চিনি কম আর পাতলা জল মনে হচ্ছে। রাত দুধটা ফেলে দিল। নিজে সুন্দর করে বানাতে লাগলো। তারপর সায়ানকে কোলে নিয়ে ফিডারটা আস্তে করে ধরে 2 ফোঁটা দিতেই সায়ান খেতে লাগলো। রাত হেসে বলল, এখন মজা না? সায়ান ভেজা চোখে তার নতুন মাকে দেখছে। রাত হাসতেছে। কেমন মামা ফিল হচ্ছে ওর। শিশির কি বলবে বুঝতে পারছে না, শুধু তাকিয়ে আছে। চৈতি বেগম শিশিরকে উদ্দেশ্য করে বললেন, মেয়ে আমি বুঝে শুনেই এনেছি শিশির। তোর আনা মেয়ের থেকেও এই মেয়েই আমার সংসারকে আগলে রাখবে, দেখে নিস। শিশির মায়ের দিকে চাপার রগ নিয়ে বলল, এসব মেয়েরা কখনোই কাউকে আগলে রাখে না মা, সবাই ধোঁকাবাজ। সবাই এক হয় না বাবা। মিতালি তোর পছন্দ করা মেয়ে ছিল, আর রাত আমার পছন্দ করা মেয়ে। ওর বাবাকে সত্য দিয়ে রাতকে নিয়ে এসেছি আমি। আমি চাই আমার ছেলেটা ভালো থাকুক মা। আমিও তো চাই বাপ। তা কি আর সম্ভব মা? চৈতি বেগম কিছু বললেন না। রাতের মুখটার দিকে তাকিয়ে রইলেন, যে কিনা সায়ানকে ঘুম পাড়াতে ব্যস্ত। শিশির সেদিকে তাকিয়ে বারান্দার দিকে এগিয়ে এলো।
কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আকাশপানে তাকিয়ে ভাবল, হে আল্লাহ, কিসের পরীক্ষা নিচ্ছে তুমি আমার? আমার ভালোবাসাকে মিথ্যা প্রমাণ করতে কি মিতালি বাঁধলো না? এভাবে চলে গেল আমায় ছেড়ে কেন? আমার ভালোবাসা কি কমতে ছিল যে আমার বন্ধুর সাথে? ভাবতেই শিশিরের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। শিশির ঘন ঘন পলক ফেলল কান্না আটকাতে। সে আর কাঁদবে না। এমন বেইমানের জন্য সে কেন কাঁদবে? কখনো না। এদিকে সায়ান আস্তে আস্তে ঘুমিয়ে গেল। রাত সায়ানকে বিছানার মাঝখানে শুইয়ে দিয়ে কপালে চুমু খেয়ে বলল, মায়ের কথা খুব মনে পড়ছে তাই না সায়ান? তোর মাটা যে কই গেল? নিশ্চয়ই আমার উপর ভীষণ রাগ করেছে, কিন্তু আমার তো কোনো দোষ নেই রে। আমি তো জানতামই না কিছু। বাবাই তো আমায় বলে টলে বিয়েটা দিয়ে দিল। বিয়ের আগে আমার হবু স্বামীর নামটা পর্যন্ত আমি জানতাম না। বিয়ের পর জানলাম যে শিশির স্যার আমার স্বামী। তোর বাবা কেন এমন করলো মিতালি আপুর সাথে? বলেই রাত ঠোঁট উল্টালো। ভাবতে লাগলো, কিছু তো একটা হয়েছে, না হলে এভাবে মিতালি গায়েব। আর বাচ্চার কান্না দেখেও কেউ রাগ করে থাকতে পারে? শিশিরও রেগে যাচ্ছে মিতালির কথা শুনে। কোনো তো কারণ অবশ্যই আছে। ভাবতে ভাবতে রাত সেভাবেই ঘুমিয়ে গেল। কারোর ফোপানোর শব্দ শুনে চোখ খুলল রাত। সায়ান ঘুমাচ্ছে, ওরও চোখটা লেগেছে কিছুক্ষণ। আস্তে আস্তে উঠে বারান্দার দিকে গেল। দেখতে পেল শিশির দোলনায় মাথা নিচু করে বসে আছে। ওখান থেকেই ফোপানোর শব্দ আসতেছে। রাতের কেমন মায়া হলো। এগিয়ে গিয়ে বলল, এই যে শুনছেন? রাতের উপস্থিতি টের পেয়ে শিশির কান্না থামিয়ে দিল। তাড়াতাড়ি চোখ মুজে গম্ভীর গলায় বলল, কিছু বলবে? না মানে বলছিলাম যে ঘুমাবেন না স্যার? শিশির উঠে দাঁড়ালো, আবারও গম্ভীর গলায় বলল, সায়ান ঘুমিয়েছে? হ্যাঁ, ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। শিশির আকাশের দিকে তাকিয়ে বলল, যাও ঘুমাও। আর আপনি? শিশির কিছু বলল না। রাত ঠায় দাঁড়িয়ে রইল। শিশিরের থেকে উত্তর না পেয়ে আবারও শুধালো। সায়ানকে ওর মায়ের কাছে দিলে বাচ্চাটা শান্তি পেত। শিশিরের মাঝে আবারও রাগ দেখা গেল, তবুও নিজেকে সামলে বলল। ওর মা নেই। রাত অবাক হয়ে বলতে লাগলো, নেই মানে? মিতালি আপু কোথায়? এত মনে মনে করো না তো, ভালো লাগছে না আমার। যাও ঘুমোতে যাও এখন। বলেই শিশির চলে যাচ্ছিল। আচমকা রাত পিছন থেকে হাতটা টেনে ধরে বলতে লাগলো, অনেক হয়েছে স্যার, এবার একটু দয়া করে বলবেন প্লিজ, কোথায় মিতালি আপু? উনি কিভাবে আমাদের বিয়েটা মেনে নিচ্ছেন? শিশির রেগে হাতটা ছাড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, নেই, ও চলে গেছে, পালিয়ে গিয়েছে অন্য ছেলের সাথে। আর কিছু? রাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এই কথাটা সে আশা করেনি। এই জন্য কি শিশির কাঁদছিল? আর মিতালি কিভাবে পারলো এভাবে দুধের বাচ্চাকে রেখে অন্য আরেকজনের সাথে চলে যেতে? আর শিশিরই বা কেমন রাতকে বিয়ে করে নিল? শিশির চলে যেতে নিলে রাত আবার বলে উঠল, আমায় কেন বিয়ে করলেন? আমার জীবনটা নষ্ট করা কি খুব প্রয়োজন ছিল? শিশিরের ভীষণ রাগ উঠে গেল। এমনিতেও সে ভীষণ রাগী মানুষ, তার উপর রাতের এত প্রশ্ন। সে এবার রেগে বলতে লাগলো, তোমার মতো বন্ধা মেয়েকে যে বিয়ে করেছে তাই তো অনেক। বলো যে তোমার জীবন বাঁচিয়ে দিয়েছে। মিতালি একটা ঠক, প্রতারক, তাই চলে গিয়েছে। এটা জানার পরে এত কেন প্রশ্ন তোমার? তোমার বিয়ে হবে না জেনেই তোমার বাবা আমার মায়ের পাঠানোর প্রস্তাব মেনে নিয়েই তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়েছেন। তার মধ্যে তোমার এত দিমাগ থাকবে কেন? তোমাকে এনেছি আমার ছেলের দেখাশোনার জন্য, ব্যাস এটুকুই। এর চেয়ে বেশি কিছু করতে চাও না। বলেই শিশির সেখান থেকে চলে গেল। রাতের চোখ থেকে অঝরে পানি পড়ছে। সে কোনোদিন মা হতে পারবে না। কথাটা জানার পর একটা রাতও যায়নি যেদিন সে কাঁদেনি। কিন্তু আজ শিশিরের কথাগুলো তার বুকে লেগেছে। সে তো কখনো এসব কথা শোনেনি। তবে কি এভাবে শিশির তাকে আজ সারাটা জীবন খোঁটা শুনিয়ে যাবে? মিতালিকে তাকে এই ফ্যাসাদেই আটকিয়ে চলে গেল। কি হতে চলছে রাত আর শিশিরের জীবনে? দুজনেই বয়ে চলছে হাজারো কষ্ট। শিশিরের এই কষ্টের মাঝেই রাত নিজের সুখের অস্তিত্ব খুঁজে জায়গা করে নিতে পারবে তো? বারান্দাতেই কেটে যায় রাতের। খুব ভোরে ফজরের আজানের শব্দ শুনে ঘুম ভাঙে তার। চোখ খুলে নিজেকে দোলনায় দেখতে পায়। চোখ জোড়া যেন বন্ধ হয়ে আসছে। মনে হয় ফুলে গেছে। উঠে দাঁড়ায় রাত। রুমে গিয়ে সায়ান আর শিশিরকে ঘুমিয়ে থাকতে দেখে সে। শিশির এক হাতে সায়ানকে আগলে আছে। সায়ানটা এমনি অত দুষ্ট না, একবার ঘুমালে অত সহজে ওঠে না। রাত হালকা হেসে সায়ানের কপালে চুমু দিয়ে একটা সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। সায়ানের পাশে এসে বসতেই আবারও রাজ্যের ঘুম চোখে ভর করল। আস্তে আস্তে সেখানেই ঘুমিয়ে গেল সে। এদিকে শিশিরের হঠাৎ ফোন বেজে ওঠায় ঘুম ভেঙে গেল তার। ঘুম ঘুম চোখে উঠে বসল।
এতটাই ঘুম তার চোখে যে বিপরীত পাশে বসে থাকা সুন্দরী তরুণীর তার চোখে পড়লই না। কলটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে কেউ বলে উঠল। মিস্টার চৌধুরী, শিশির গলাটা ঠিক করে বলল। জি, বলছি। আমি থানার ওসি বলছিলাম। শিশির ভুরু কুঁচকে ফোনের নম্বরটা দেখে নিয়ে বলল। জি, বলুন। মিস্টার চৌধুরী, আপনার ওয়াইফের খোঁজ পাওয়া যায়নি, তবে ওনার রেখে যাওয়া চিঠির সূত্রানুসারে আমরা সব জায়গায় খুঁজেছি। কথাটা শুনে শিশির দাঁতে দাঁত চেপেই বলল। আমি কি আপনার কাছে জানতে চেয়েছি যে আমার স্ত্রী কোথায়? আপনি তো থানায় ডায়েরি করলেন। আমি আমার স্ত্রীর নামে মামলা করেছি। ওনাকে খুঁজে শাস্তি দেওয়াটা আপনাদের দায়িত্ব। মিনিটে মিনিটে ওর মতো মেয়ের খবর নেওয়ার সময় আমার নেই। তার মানে আমরা তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আপনার কাছে ওনার বিষয়ে কিছু বলবো না, তাই তো? এক্স্যাক্টলি। ওকে মিস্টার চৌধুরী, তবে বিয়ের দাওয়াতটা? আর কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিল শিশির। রেগে নিজেই বলতে লাগলো। অসহ্য পাগল লোক একটা। কাজের কাজ কিছুই না, শুধু লেকচার বাজে আর শুধু অযথা কল দিয়ে মানুষকে ডিস্টার্ব করা। বলেই নাম্বারটা ব্ল্যাক লিস্টে যোগ করে দিল। বিছানা থেকে নামতে যাবে এমন সময় চোখ পড়ল তার বিপরীত পাশে থাকা গালে হাত দিয়ে ঘুমানো সুন্দরী তরুণীর দিকে। এক হাতে সায়নকে আগলে ঘুমিয়ে আছে সে। শিশিরের পলক পড়ছে না, রাতের চোখগুলো কেমন ফোলা। শিশিরের গত রাতের কথা মনে পড়ে গেল। মনে মনে ভাবল, না, মেয়েটাকে এভাবে বলা উচিত হয়নি আমার। হয়তো কান্নাও করেছে ও। পরক্ষণেই মিতালির করা কাহিনীর কথা মনে পড়ে গেল। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল। না, এরা সবাই একই রকম। এসব মেয়েদের বিশ্বাস করা যায় না কখনো। বলেই সে সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। 7টা বাজতে চলল। তাকে কলেজে যেতে হবে। দরজায় কারোর কড়া নাড়ার শব্দ ঘুম ভাঙল রাতের। চটজলদি উঠে পড়ল সে। সায়ান হাত পা ছুঁড়ে খেলছে। রাত মুচকি হেসে দরজার দিকে এগিয়ে গেল। শিশিরকে ওয়াশরুম থেকে বের হতে দেখে বলল। একটু সায়ুর মুখে ফিডারটা ধরুন তো, দরজায় কে যেন এসেছে, আমি একটু দেখে আসছি। শিশির কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে বলল। সায়ু? রাত বিরক্ত স্বরে বলল। হ্যাঁ সায়ু, এবার জানতো। শিশির আর কিছু না বলে সায়ানের পাশে শুয়ে ওর মুখে ফিডার ধরল। দরজা খুলতেই শিশিরের ছোট বোন কেয়াকে দেখতে পেল সে। কেয়া মুচকি হেসে বলল। রাত আপু, মা তোমায় ডাকছে। আসছি কেয়া, সায়ানকে খাইয়ে আসছি। কেয়া সম্মতি দিয়ে চলে গেল। রাত আবারও সায়ানের দিকে এগিয়ে গিয়ে শিশিরকে উদ্দেশ্য করে বলল। এবার আপনি উঠতে পারেন। শিশির এবারও চুপ। রাত মনে মনে ভাবল, লোকটা তো গম্ভীর কেন? অবশ্য কথা না বলাই তো ভালো, কথা বলেও কত বাজে বাজে কথা শোনায় সে আমায়। রাত সায়ানকে ফিডার খাইয়ে কোলে তুলে নিল। শিশির তখনও রেডি হচ্ছে। রাত সায়ানকে নিয়ে বাইরে চলে গেল। সেদিকে তাকিয়ে শিশির ভাবল। মিতালি চলে গেছে আজ 3 দিন হলো। রাতকে গতকাল বিয়ে করার আগের 2 দিন আমি শায়নকে এত শান্ত দেখিনি। সবসময় ছেলেটা কেঁদেছে। রাত এসে হয়তো ওর কষ্ট অনেকটাই কমে দিয়েছে, কিন্তু আমার কষ্টটা কমিয়ে দেওয়ার ক্ষমতা হয়তো সৃষ্টিকর্তা ছাড়া আর কারণ নেই। ভেবেই দীর্ঘশ্বাস ফেলল শিশির। এদিকে নিচে নামতে নামতে চৈতি বেগম এসে সায়ানকে রাতের কোলে থেকে নিয়ে বললেন। গতকাল রাত থেকে সামলাচ্ছিস বাচ্চাটাকে, এখন কিছু খেয়ে নে। খিদে নেই আন্টি। জোরপূর্বক হেসে বলল রাত। কেয়া টেবিলে বসেই বলল। সে কি আপু, খিদে নেই মানে? চলে এসো, একসাথে নাস্তা করব আমরা। চৈতি বেগম কেয়াকে চোখ রাঙিয়ে বললেন। আপু কিসের? ভাবি বল। কেয়া কেবলার মতো হেসে বলল। আসলে অনেক দিনের অভ্যেস তো, তাই ভুল হয়ে গিয়েছি। সমস্যা নেই কেয়া। বলতে বলতে রাত গিয়ে কেয়ার পাশে বসে পড়ল। রাত অল্প কিছু মুখে দিতেই আবারও সায়ান কেঁদে উঠল। চৈতি বেগমও সামলাতে গিয়ে অস্থির। রাত উঠে সায়ানকে নিয়ে দুলতে দুলতে বলল। ইস, আমার সায়ু বাবাটা কাঁদে কেন? এই দেখো, তোমার মা তোমার সামনে। সায়ান ঠোঁট উল্টে বড় বড় চোখে তার নতুন মাকে দেখছে। সায়ানের সাথে রাতের বন্ধুত্বটা কিন্তু কম দিনের নয়। রাতের কাছে ঘুমন্ত অবস্থায় রেখেই মিতালি গোসল করতে যেত, রান্না করত, বান্ধবীদের সাথে খোশ গল্প করত। কারণ চৈতি বেগম থাকতেন গ্রামের বাড়ি, কেয়াও হোস্টেলে থাকত। কিন্তু চৈতি বেগমের বাসায় আসার দিনই মিতালি এভাবে অন্য আরেকজনের হাত ধরে পালিয়ে যাবে কখনো ভাবতে পারেননি চৈতি বেগম। উনিও তো নিজের মেয়ের মতোই ভাবতেন মিতালিকে। কিভাবে ছেলেটা কাঁদছিল একার রুমে, হয়তো ঘুম থেকে উঠে মাকে না পেয়ে। বুক কাঁপল না মিতালির? ভেবেই দীর্ঘশ্বাস ফেলল চৈতি বেগম। তারপর ব্যস্ত গলায় বললেন।
আমাকে দে বাচ্চা, তুই খেয়ে নে কিছু মা, আমি সামলে নিচ্ছি। রাত দিল না, হাত ধুতে ধুতে বলল। থাক না আন্টি, আমি পরে খেয়ে নিব। বলেই সে সোফায় বসে সায়নকে হাসাতে মেতে উঠল। চৈতি বেগম চোখের কোণায় জমে থাকা পানিটুকু মুছে নিয়ে ব্রেডে জেলি মাখতে লাগলেন। কেউ রাতের সাথে যোগ দিয়ে সায়নের সাথে খেলছে। উপর থেকে দৃশ্যটা পর্যবেক্ষণ করলো শিশির, মনে মনে ভাবল। রাতের জাগে তোমায় আশা করেছিলাম মিতালি, ছিলেও তুমি, কিন্তু আজ তোমার একটা ভুলে তুমি আমাদের সবার কাছে কেবল ঘৃণার পাত্রী। ভেবেই তাচ্ছিল্য হাসল শিশির। চৈতি বেগম ব্রেডটা জোর করেই রাতকে খাইয়ে দিলেন। শিশিরকে নামতে দেখে বললেন, কোথাও যাবি তুই? কলেজে যাব। বলেই সে সায়নকে রাতের কোল থেকে নিয়ে আদর করতে লাগলো। সায়ন বাবার আদর উপভোগ করছে। চৈতি বেগম ছেলের মাথায় হাত দিয়ে বললেন, খাবি না বাবা? শিশির সায়নকে বোনের কোলে দিতে দিতে বলল। না মা, লেট হচ্ছে, আসতে। বলেই শিশির বেরিয়ে গেল। চৈতি বেগম চিন্তিত হয়ে বললেন, গতকালই বিয়ে হলো, আজই কলেজে যাওয়াটা কি উচিত হলো? আমার ছেলেটার সাথে যেন খারাপ কিছু না হয়। ওই মেয়েটা আমার শিশিরের শরীরে কলঙ্ক লাগিয়ে চলে গেল। এদিকে রাতের সময় কাটে না সায়নকে নিয়ে। একদম নিজের ছেলেই যেন। মা না হওয়ার আক্ষেপটা আর নেই রাতের। মনের এক কোণ থেকে বারবার কেউ বলছে, সায়ানি তোর সন্তান রাত, তোর অংশ না হয়েও তোরই অংশ, ওকে আগলে রাখ, ওই এখন তোর বেঁচে থাকার সম্বল। রাত সায়নকে নিয়ে মেতে থাকে সারাক্ষণ। দুধের শিশু সায়নও আস্তে আস্তে রাতকে তার মাই ভাবছে হয়তো, কিন্তু সবটাই সময় বদলে দেবে। সন্ধ্যার পর টিউশনি শেষে বাসায় ফিরে শিশির। রুমে গিয়ে ছেলেকে বিছানায় শুয়ে থাকতে দেখে সে। হালকা হেসে ঘুমন্ত ছেলেকে আদর দেয়। তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে ভাবতে লাগে। আজ কলেজে যেসব কথা শুনতে হলো, এসবকে আমার সারা জীবনে বয়ে যেতে হবে কেন মিতালি? এই কাজের জন্য তোমায় আমি কোনো দিন ক্ষমা করবো না, কোনো দিন না। এই দুধের শিশুর কষ্টটিকে আল্লাহ দেখেনি? আল্লাহ কি বিচার করবে না তোমার মিতালি? কতদিন পালিয়ে থাকো তুমি, আমিও দেখব। নিশান তোমায় কতদিন রাখি সেটা আমি দেখতে চাই মিতালি। আর আজকে কলেজে ঘটা প্রতিটা কানাঘোষা তোমার বিরুদ্ধে আমার মনে যে প্রবল ঘৃণার সৃষ্টি করছে, সেটা কাটানো অসম্ভব। আই সোয়ার, তোমার সামনে পেলে জাস্ট পুঁতে ফেলবো। ওয়াশরুমের দরজা ধাক্কানোতে হুঁশ আসে শিশিরের। শাওয়ার অফ করে দরজা খুলতেই রাতকে দেখতে পায় সে। রাত তারা হুড়ো করে বলতে লাগে, দেখুন, আমি আপনার পার্সোনাল ম্যাটারে নাক গলাচ্ছি না, কিন্তু একজন মানুষের এভাবে রাতের বেলা এতক্ষণ শাওয়ার নেয়া, আহ! বলতে বলতে মাথা উঁচু করে শিশিরের দিকে তাকাতেই চিৎকার করে পিছন ঘুরে গেল রাত। শিশির কোমরে এক হাত দিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। হোয়াটস রং উইথ ইউ? শিশিরের বলা কথায় রাত বলতে লাগলো, আপনি শুধু টাওয়াল পেঁচিয়ে দরজা কেন খুলেন, বেশরম লোক। হোয়াট? বেশরম? ইয়াস, বেশরম, ছি, আক্কেল জ্ঞানহীন লোক। তাড়াতাড়ি করে বলতেই রাত শিশিরের দিকে না তাকিয়ে সায়ানের একপাশে গিয়ে শুয়ে চোখ বন্ধ করে নিল। শিশির সেদিকে তাকিয়ে ভাবল। পাগল নাকি মেয়েটা? বেশ কিছুক্ষণ শাওয়ার নিয়ে বের হলো শিশির। বিছানার দিকে তাকিয়ে অবাক হলো সে। রাত লম্বা হয়ে শুয়ে ঘুম। বুকের ঠিক ওপরে সায়ান ঘুমিয়ে আছে। সুন্দর করে জড়িয়ে ধরে আছে রাত, যেন না পড়ে যায়। সায়ানও নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। এমন দৃশ্য শিশির আজ অবধি দেখেনি। মিতালি কখনো এভাবে বুকে নিয়ে ঘুমায়নি সায়ানকে। কাত হয়ে নিত, কিন্তু কখনো রাতের মতো এভাবে বুকে নেয়নি। আর পরের ছেলেকে তো নাই। তবে কি রাত মিতালির মতো নয়? শিশির শুধু শুধু সেদিন কষ্ট দিয়ে ফেলল না তো রাতকে। শিশির মন ভরে দৃশ্যটা দেখছে। মোবাইল বের করে একটা ছবি তুলে নিল। তারপর নিচে চলে গেল খাবার খেতে। চৈতি বেগম ছেলের অপেক্ষায় এতক্ষণ টেবিলেই বসেছিলেন। ছেলেকে নামতে দেখে বললেন, খেয়ে নে, অনেক রাত হয়েছে। শিশির মাথা দুলিয়ে বলল, তুমি খেয়েছো মা? আর কে খেয়েছে? সবাই খেয়েছে। শিশির আর কিছু না বলে খাওয়া শুরু করলো। চৈতি বেগম ছেলের সামনে বসে খেতে লাগলেন। আজকে না গেলে হতো না? শিশির খেতে খেতে বলল, কোথায় মা? কলেজে। হাত থেমে গেল শিশিরের। খাবারের মধ্যে হাত ধুতে ধুতে বলল, বাইরের মানুষের কথা ভেবে ঘরে বসে থাকার মতো ছেলে আমি না, সেটা তুমি ভালো করে জানো মা। চৈতি বেগম তাড়াতাড়ি করে উঠতে উঠতে অস্থির হয়ে বললেন, খাবারটা নষ্ট করলি কেন? খেতে ইচ্ছে করছে না। বলেই শিশির ওপরে চলে গেল নিজের বেডরুমে। চৈতি বেগম সেদিক পানে তাকিয়ে ভাবলেন, না,
খাওয়ার সময় কথাগুলো তোলা উচিত হয়নি। ছেলেটা আমার না খেয়েই চলে গেল। রুমে এসে কিছুক্ষণ পায়চারি করতে লাগলো শিশির, আর ভাবতে লাগলো। মা মা কেন এসব বলছে? আমার তো এখানে কোনো দোষ ত্রুটি নেই। যা করেছে সবটাই মিতালি করেছে। আর ভালোই হয়েছে ও চলে গেছে। ওর মতো মেয়ের থাকার থেকে না থাকাই ভালো। ভাবতে ভাবতে শিশিরের রাগ আরও বাড়তে লাগলো। মনে পড়তে লাগলো মিতালি আর নুশানের ঢলাঢলি করা আলাপগুলো, যেগুলোর জন্য শিশির খুব রেগেছিল। কিন্তু ওর মিতালির ওপর আস্থা ছিল, তাই কখনো সরাসরি কিছু বলেনি। শিশির বাসায় না থাকায় নুশান অনেক সময়ই আসতো মিতালির সাথে গল্প করতে। এমনই একদিন শিশির খুব তাড়াতাড়ি বাসায় চলে আসে। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখতে পায় মিতালি আর নুশান অনেকটাই কাছাকাছি বসে চায়ের কাপ হাতে টিভি দেখতে ব্যস্ত। শিশির এগিয়ে গিয়ে হালকা কাশতেই মিতালি কিছুটা দূরে সরে বসল। চেহারায় ভয় স্পষ্ট। জোরপূর্বক হেসে বলল, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? শিশির রাগ কমাতে হাতে ঘষতে ঘষতে বলল, কেন খুশি হওনি আমি আসায়? মিতালি কিছু বলার আগেই নুশান বলে উঠল, আরে ইয়ার, আমি এসে তোকে পেলাম না, তাই ভাবলাম ভাবির সাথেই গল্প করি, তাই না ভাবি? মিতালি হ্যাঁ সূচক মাথা নাড়ায়। শিশির একবার মিতালি আর একবার নুশানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কেন নুশান, তুই জানিস না যে আমি রাতে বাড়ি ফিরে? নুশান কি বলবে বুঝতে না পেরে হাসতে হাসতে শিশিরের কাঁধ ঝাঁকিয়ে বলল, আমার কি অত খেয়াল ছিল দোস্ত নাকি? ইদানিং তো তোর আমার বাসা ছাড়া কিছুই খেয়াল থাকে না। সেদিন মিতালির ওপর বেশ ক্ষিপ্ত ছিল শিশির, কিন্তু বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে কোনো চেঁচামেচি করেনি। নুশানের সাথে মিতালির দাঁড়িয়ে থাকার দৃশ্যটা চোখে ভেসে উঠতেই শিশিরের কপালের রগ ফুটে উঠল। সামনে থাকা পানির গ্লাসটাকে চাপ দিয়ে কাঁচ ভেঙে হাতে ঢুকে গেল। কাঁচ ভাঙার শব্দে উঠে গেল রাত। সায়ানকে আগলে বিছানায় শোয়াতেই চোখ পড়ল সামনে। শিশিরের হাত থেকে টপ টপ করে রক্ত মাটিতে পড়ছে। চোখ বড় বড় হয়ে যায় রাতের। তাড়াহুড়ো করে উঠে শিশিরের সামনে দাঁড়িয়ে বলতে লাগে, আল্লাহ, এটা কিভাবে হলো স্যার? হাত কাটলো কিভাবে আপনার? কত রক্ত বের হচ্ছে। শিশির ভাবলেশীনভাবে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। রাত কিছুক্ষণ তাকিয়ে থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে পাশে বসল। হাত ধরে টান দিল শিশিরের, ছাড়িয়ে নিল শিশির। রাত জোর করে টেনে নিল। শিশির ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। রাত হাত থেকে কাঁচগুলো সাবধানে তুলতে লাগলো, কিন্তু শিশিরের মধ্যে কোনো ভাবান্তর নেই। রাত যত্ন করে রক্ত মুছে দিয়ে ঔষধ লাগাতে লাগাতেই বলল, ইস, অনেক জ্বলছে তাই না? শিশির তখনও রাতের দিকে ভাবলেশীনভাবে তাকিয়ে আছে। রাত হাতটা ব্যান্ডেজ করে বলতে লাগলো, আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক। আপনার সাথে যা হয়েছে তা মোটেও ভালো হয়নি। এমনকি এই ছোট বাচ্চাটা, ওকে দেখলেও আমার কলিজা মোচড় দিয়ে ওঠে। ভীষণ মায়া হয় আমার ওর জন্য। নীরব থাকলো শিশির। রাত আবার বলে উঠল, কিন্তু আপনি যদি এখন এইসব রাগ নিজের উপর দেখান, তাহলে বাচ্চাটারও ক্ষতি হবে আর আপনারও। আপনার উচিত নিজের বাচ্চাকে আগলে বেঁচে থাকার চেষ্টা করা, এভাবে নিজেকে কষ্ট না দেয়া। বাচ্চাটা যদি এখন শব্দ শুনে উঠে পড়তো, তাহলে কান্না করতো না? শিশির ঠান্ডা গলায় বলল, নিজেকে সামলানো কি এতই সহজ? না, সহজ না। আমিও আপনার জায়গায় থাকলে পারতাম না, কিন্তু চেষ্টা তো করতেই হবে। বলুন, চেষ্টা না করলে তো হবে না। আল্লাহ একটা খারাপ মানুষকে আপনার থেকে দূরে সরিয়ে নিয়েছেন, এটার জন্য শুকরিয়া আদায় করুন। কিন্তু এভাবে বসে রাগ করা, কান্না করা, এগুলো তো বোকামো। আর আপনি আমার স্যার হয়ে এরকম একটা বোকামি করবেন বুঝি আপনি? এটা তো আমি আশা রাখি না আপনার কাছে। রাত শিশিরের হাতটা শিশিরের কোলে সুন্দর করে রেখে মুচকে হেসে ওয়াশরুমে চলে গেল। শিশির হাতের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, রাতের উপর রাগ দেখানোর উচিত হয়নি গতকাল। সরি বলতে হবে ওকে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয় রাত। শিশির সায়ানকে আদর করছিল। রাতকে বের হতে দেখে উঠে দাঁড়ালো। রাতের চোখে আবছা জল বোঝা যাচ্ছে। শিশির বেশ অবাক হলো। রাত মুচকি হেসে বলল, আপনি এখন ঘুমিয়ে পড়ুন, আমি সোফায় শুই। বলেই রাত চাদর নিয়ে যেতে লাগলো। হঠাৎ পিছন থেকে শিশির বলে উঠল, রাত দাঁড়াও। রাত দাঁড়িয়ে গেল, পিছন ঘুরে বলল, জি স্যার। শিশির রাতের দিকে এগিয়ে এলো, তারপর বলল, কিছু বলার ছিল তোমায়। হ্যাঁ বলুন। শিশির 2 মিনিটের মতো চুপ রইল। রাতও ঠায় দাঁড়িয়ে রইল। শিশির কাঁপা কাঁপা গলায় বলল, গতকাল রাতে তোমায় এতগুলো কথা বলেছি। বলেই থামলো শিশির। রাত জোরপূর্বক হেসে বলল,
না, আমি কিছু মনে করিনি স্যার। আমি আপনাকে বারবার বিরক্ত করছিলাম, যে কারোরই রাগ হওয়ার। আর কিছু বলার আগেই শিশির কাপা গলায় বলল। সরি রাত, আমি এক্সট্রিমলি সরি। রাত অবাক হয়ে তাকিয়ে বলল। সরি বলতে হবে না স্যার, আপনি মিথ্যে তো আর বলেননি কিছু। সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আমি রাগের মধ্যে বলে ফেলেছিলাম। আমার বোঝার দরকার ছিল যে তোমারও কষ্ট লাগতে পারে, কিন্তু এদিকে তোমার কোনো দোষ নেই। রাত কি বলবে বুঝতে পারছে না। শিশির আবারও কাপা কাপা গলায় বলল। পারলেই বাজে মানুষটাকে ক্ষমা করে দিও। বলেই শিশির সেখান থেকে চলে গেল বারান্দার দিকে। রাত সেদিকে তাকিয়ে রইল আর ভাবল। মানুষটা তো খারাপ না, রেগে গিয়ে এত কিছু বলেছিল শুধু। রাত বারান্দায় এগিয়ে যেতে যেতে বলল। নিজেকে বাজে বললেন কেন? শিশির ঠান্ডা গলায় বলল। বাজে তো আমি, আমার সাথে থাকা চায় না তো। কে বলেছে এই কথাটা? কিছু জিনিস নিজে বুঝে নিতে হয়। রাত এগিয়ে গেল শিশিরের দিকে। শিশিরকে নিজের দিকে ফিরিয়ে বলল। কিছু চ্যালেঞ্জ দিব, শুনবেন? শিশির ভুরুজোড়া কুঁচকে বলল। কিছু চ্যালেঞ্জ? রাত নিচের দিকে তাকিয়ে হাসল, তারপর বলতে লাগলো। প্রথম চ্যালেঞ্জ হলো মাত্র কয়েকদিনের মাথায় মিতালি আপু ব্যাক করবেন। শিশির রেগে গিয়ে বলল। মানে? হ্যাঁ, ফিরবেন না, অবশ্যই ফিরবেন। কিন্তু ওকে মেনে নিব না কখনোই। আর ডিভোর্স পেপারে সাইন করেও গেছে ও। এসব প্ল্যান 6 মাসের আগে থেকে ছিল ওর আমার বিরুদ্ধে। মেনে নিবেন না সেটা আমিও জানি, কিন্তু উনি ফিরবেন, এটা মনে রাখবেন। শিশির শান্ত গলায় বলল। ফিরবে না ও? এনি রিজন? নিশানকে রেখে কেন আসবে ও? আসবে, এটা আমার চ্যালেঞ্জ। শিশির বাঁকা হেসে বলল। আচ্ছা, দেখা যাক। আমার সেকেন্ড চ্যালেঞ্জ হলো আপনি নিজে আমাকে বলবেন আপনার ফ্যামিলিকে আগলে রাখতে, আপনার কাছে থেকে যেতে আজীবন। হোয়াট? ইয়াহ। শিশির অন্যদিকে তাকিয়ে বলল। ইম্পসিবল। আর আমার লাস্ট চ্যালেঞ্জ হলো খুব তাড়াতাড়ি আপনি আমাকে নিজের বউ হিসেবে স্বীকৃতি দিবেন, মিস্টার শিশির চৌধুরী। শিশির রাগ কন্ট্রোল করেই বলল। রাত, আমার সাথে জড়িয়ে নিজের জীবন নষ্ট করো না। পরিস্থিতি ঠিক হলে আমি তোমায় ডিভোর্স। কথা বলতে বলতে রাত শিশিরের মুখে হাত দিয়ে বলল। আমার বিয়ে একজনের সাথেই হয়েছে, অনেক ভাবলাম। আল্লাহ যার সাথে জুড়ি দিয়েছেন তাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। শিশির আর কিছু না বলে রুমের দিকে পা বাড়ালো। সে রাতের সাথে কথা বলতে চায় না। একটু ভালো ব্যবহার করেছে বলে রাত একদম মাথায় উঠে যাচ্ছে। শিশিরকে চ্যালেঞ্জ দিচ্ছে ও। শিশিরকে একটা চ্যালেঞ্জও পূরণ হতে দেবে না শিশির। এর মধ্যে 7টা দিন কেটে গেছে, কিন্তু মিতালির কোনো খোঁজ নেই। শিশির সেদিন রাতের পর থেকে নিজেকে সামলে নিয়েছে। রাতের কথাগুলো ওর মনে ধরেছে। আসলেই মিতালির কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। তাছাড়া দোষ তো তারও রয়েছে। নিজের পছন্দই বিয়ে করেছিল, এবার অন্যকেই কেন ঘানি টানবে? এদিকে ছোট্ট সায়ানও আস্তে আস্তে রাতকে নিজের মা বলে ভেবে নিয়েছে। তাই তো রাতকে সামনে না পেলে কান্নাকাটির বন্যা বয়ে যায়। শিশিরও থামাতে পারে না তাকে। মাঝে মাঝে শিশির ভাবে, আমার ছেলেটা তো এমনিতে মা বাবা ছিল না। রাত আদর দিয়ে দিয়ে ওকে এখন থেকে মাথায় তুলছে। ভাবতে ভাবতে ভুরু কুঁচকে সায়ানকে সামলাতে লাগলো শিশির। সায়ান তো সায়ানই, সে কান্না থামাবে না বলে আজ পণ করেছে। শিশির বিরক্ত হয়ে ভাবছে। রাত জানে যে বাচ্চাটা ওকে ছাড়া কিছু বোঝে না, তবুও কই গিয়ে বসে আছে এখন। ভেবেই সে সায়ানকে কোলে নিয়ে হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ পর দৌড়ে এলো রাত। সায়ানকে কোলে নিয়ে ঠান্ডা করতে করতে বলল। এই তো আমি এসে গেছি, ছাদে গিয়েছিলাম রে বাবা। শিশির ভুরু উঁচু করে দেখছে। সায়ান চুপ হয়ে রাতের চুল নিয়ে খেলছে। শিশির ঠান্ডা গলায় বলল। তোমার কোলে যেতেই শান্ত হয়ে গেছে বাচ্চাটা। রাত ভাব নিয়ে বলল। আমার ছেলে তো আমার মতোই হবে। বলেই সে সায়ানকে নিয়ে নিচে যাওয়ার জন্য হাঁটা দিল। এদিকে শিশির অবাক হয়ে ভাবছে। কত সহজে আমার ছেলেকে নিজের ছেলে হিসেবে মেনে নিচ্ছে রাত। তাহলে কি মায়ের কথাই ঠিক? রাতে আমাদের পরিবারের যোগ্য বউ, শাহানের যোগ্য মা। ভেবে পায় না শিশির কি দেখে সে মিতালিকে ভালোবেসেছিল। অবশ্য ভালোবাসার জন্য কি কোনো কারণ থাকে? অনুভূতি এসেছিল বলেই তো সে মিতালিকে ভালোবেসে আপন করেছিল। দীর্ঘশ্বাস ফেলল শিশির। কলেজে যাওয়ার জন্য রেডি হতে শুরু করলো। রাত 8টায় বাড়ি ফিরে আসে শিশির। ড্রয়িং রুমে কাউকে না পেয়ে নিজের রুমের দিকে অগ্রসর হয় সে। দেখতে পায় চৈতি বেগম বের হচ্ছেন রুম থেকে আর রাতকে উদ্দেশ্য করে বলছেন। অসুবিধা হলে ডাক দিস কিন্তু। বললাম সায়ানটা আমার কাছেই থাকুক, তা শুনলি না।
অপর পাশ থেকে রাত কিছু বলল না। চৈতি বেগম রুম থেকে বের হয়ে ছেলেকে দেখেই চিন্তিত গলায় বললেন, একটু দেখে রাখিস মেয়েটাকে। শিশির ভুরু কুঁচকে তাকিয়ে রইল। তার মানে রাতের কিছু হয়েছে। কি হয়েছে সেটা জিজ্ঞেস করার আগেই চৈতি বেগম চলে গেলেন। শিশির রুমে ঢুকতেই রাতকে চাদর গায়ে শুয়ে থাকতে দেখতে পেল। সামনেই সায়ান হাত পা ছুঁড়ে খেলছে। শিশির অন্য পাশে গিয়ে সায়ানের কপালে আদর করে দিল, কিন্তু রাতের চোখ বন্ধ। শিশির ডাকল। এই সময় চাদর গায়ে দিয়ে শুয়ে আছে যে? কিছুক্ষণ সায়ানকে আদর করে ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখতে পেল রাত উঠে সায়ানকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। সে কিছু বলতে যাবে এমন সময় চৈতি বেগম এসে বললেন, শিশির, খাবারটা উপরে দিয়ে যাব? শিশির রাতের থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, না মা, আমি আসছি, তুমি যাও। আচ্ছা এসো। আর রাত? রাত শাশুড়ির দিকে জিজ্ঞাসু সূচক দৃষ্টিতে তাকালো। চৈতি বেগম বললেন, ওষুধ নিয়েছিলি? রাত নাবোধক মাথা নাড়িয়ে ধীর গলায় বলল, আমার অভ্যেস আছে আন্টি, সমস্যা নেই। চৈতি বেগম চোখ রাঙিয়ে বললেন, ওষুধটা খেয়ে নিবি, এখানে রেখে যাচ্ছি। বলেই তিনি একটা ওষুধের প্যাকেট বেডসাইড টেবিলে রেখে দিলেন। রাত বলল, এসব প্রায়ই হয় আমার, তাই এত টেনশন করবেন না আন্টি। চুপ কর, তোর কোনো কিছু নিয়ে টেনশন করার দরকার নেই। সায়নকে নিয়ে সমস্যা হলে শুধু আমায় একটা ডাক দিস, আমি পাশের রুমে আছি। বলতে বলতে চৈতি বেগম শিশিরকে আরেকবার তাড়া দিয়ে বললেন, কিরে, দাঁড়িয়ে আছিস কেন? কখন খেতে যেতে বললাম? কিছু না বুঝতে পারা শিশির এতক্ষণে চোখের পলক ফেলে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, যাচ্ছি। বলেই শিশির প্রস্থান করল, কিন্তু তার একটা চিন্তা রয়েই গেল। কি হয়েছে রাতে? কোনো বড় অসুখ? দেখে তো জ্বর মনে হলো না। অনেক রাত অবধি খাতা দেখার অভ্যাস রয়েছে শিশিরের, আজও ব্যতিক্রম হলো না। রাত প্রায় 1:30 বাজে। শিশির নিজের মতো করে খাতা দেখছে। হঠাৎই কারোর গঙ্গানির শব্দে ধ্যান ভাঙে তার। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো যে শব্দের উৎপত্তি স্থল কোথায়। বিছানার দিকে চোখ পড়তেই দেখতে পেল রাত পেটে হাত দিয়ে কাতরাচ্ছে। শিশির হন্তদন্ত হয়ে এগিয়ে এসে রাতের মাথায় হাত রাখতে গিয়েও রাখল না, কি যেন ভাবল। পর মুহূর্তে আবারও কপালে হাত রেখে বলল, কি হচ্ছে রাত? তুমি এভাবে কাতরাচ্ছ কেন? রাতের কপাল নাক ঠোঁটের ওপর নিচে ঘেমে একাকার। শুধু ঠোঁট চিপে পেটে হাত দিয়ে পিরিয়ডের যন্ত্রণা এপাশ ওপাশ করছে। শিশিরের কেমন ভয় হচ্ছে। রাতের মারাত্মক কিছু হয়নি তো? সে রাতের ঘাড়ের পিছনে হাত দিয়ে মাথাটা উঁচু করে জিজ্ঞেস করল, বলো না রাত, কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে তোমার? রাত কোনো মতে বলল, পেটে। শিশিরের হাত চাদরের ওপর রেখেই রাতের পেট চলে গেল। সে অস্থির হয়ে বলল, এইখানে? রাত হ্যাঁবোধক মাথা নাড়ায়। শিশির কিছুক্ষণ ভাবল, তারপর ভ্রু কুঁচকেই বলল, উঠে বসো, শুয়ে থাকলে আরো ব্যথা করবে। বলেই সে রাতকে উঠিয়ে বসালো। রাত মাথা নিচু করে সহ্য করছে। শিশিরের চোখ পড়ল বেডসাইড টেবিলে রাখা ওষুধটার দিকে। ওষুধটা তার অপরিচিত নয়, বেশ কয়েকবার মিতালির জন্য এনেছে সে। আর তাই রাতের সাথে এই মুহূর্তে যে পরিস্থিতিতে পড়েছে, সেই পরিস্থিতিতে কখনো পড়তে হয়নি। শিশির দীর্ঘশ্বাস ফেলে রাতকে উদ্দেশ্য করেই বলল, ওষুধটা খাওনি কেন? রাত নিচু স্বরেই বলল, আমার অভ্যেস আছে। কে বলেছে অভ্যাস করতে? শিশিরের কথায় চুপ মেরে যায় রাত। শিশির পানি ঢেলে রাতের হাতে পেইন কিলার মেডিসিনটা দিয়ে বলল, খেয়ে নাও। কিন্তু শিশির চোখ রাঙিয়ে বলল, খেতে বললাম, খেলে কি সমস্যা? রাত আর কিছু না বলে ঔষধটা খেয়ে নিল। শিশির রাতকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, এই সময় অত চাকচমক শাড়ি পরার কি দরকার? আসলে আমার তো কোনো ড্রেস নেই এখানে। বাসায় যা পরতাম সব ট্রলিতে আছে, আর ট্রলি নামানোর মতো শক্তি হয়নি, তাই। থাক, আর কিছু বলতে হবে না, বুঝেছি আমি। বলেই শিশির নিজেই ট্রলি ব্যাগটা নামালো, কিন্তু সেখানে সবই 3 পিস। শিশির একটা প্লাজো বের করে আর নিজের একটা টি শার্ট নিয়ে রাতের হাতে ধরিয়ে দিল। রাত শুধু বসে বসে দেখছে। শিশির রাতকে হাত ধরে ওয়াশরুমের সামনে দাঁড় করিয়ে বলল, দাঁড়িয়ে থাকবো? রাত জোরপূর্বক হেসে বলল, না না না, আমি পারবো। শিশির ভ্রু উঁচু করে তাকিয়ে চলে গেল দরজার দিকে। চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হলো রাত। শিশিরের টি শার্টটা অনেকটাই ঢিলা হয়েছে তার। ওড়না জড়িয়ে পেট চেপে বের হয়েছে। বিছানায় আধশোয়া হতেই হট ওয়াটার ব্যাগ হাতে শিশিরকে দেখতে পেল।
শিশির রাতের কাছে এসে ওর দিকে ব্যাগটা এগিয়ে দিয়ে বলল। পেটে ছুঁয়ে রাখো, আরাম পাবে। রাতের কেমন লজ্জা লাগতে শুরু করলো। নিচের দিকে তাকিয়ে ব্যাগটা হাতে নিল। ঠিক তখনই সায়ান কেঁদে উঠল। লাইটের আলোয় সমস্যা হচ্ছে বাচ্চাটার। রাত ব্যাগটা রাখতে যাবে এমন সময় শিশির বলে উঠল। যেটা করতে বলেছি সেটা করো। কিন্তু সায়ু, যেটা বললাম করো। বলেই শিশির মশারিটা উঠিয়ে সায়ানকে কোলে নিয়ে ঘুম পাড়াতে লাগলো। লাইট নিভিয়ে দিয়ে ড্রিম লাইট জ্বালালো। রাত চুপচাপ শুয়ে হট ওয়াটার ব্যাগ পেটের ওপর চেপে ধরে আছে আর সায়ানকে উদ্দেশ্য করে বলছে। ইস, আমার সায়ুর কষ্ট হচ্ছে, একটু ব্যথা কমলেই। আর কিছু বলতে না দিয়ে শিশির বলল। ওর কষ্ট হচ্ছে না, আমি ঘুম পাড়াচ্ছি তো, তুমি রেস্ট নাও। রাত মুখ ভেংসে কেটে অপর পাশে ফিরে গেল। হঠাৎ কি ভেবে মিটমিট করে হেসে ভাবল। আপনার মনটা ভীষণ ভালো শিশির স্যার। আজ নতুন আপনাকে আবিষ্কার করলাম আমি। আপনি খুব ভালো। এদিকে শিশির রাতের দিকে অসহায় চোখে তাকিয়ে ভাবছে। ইস, মেয়েটা আমাদের জন্য কত কিছু না করছে। শাহানের জন্য নিচের পথে ভুলে যাচ্ছে। ওর মতো মেয়েই হয় না। আমার ভুল ধারণা, ও মিতালের মতো না। ভেবেই মুচকি হাসল শিশির। হয়তো আবারও নতুন কোনো অনুভূতি পেতে চলেছে সে। দুজনের মনেই দুজনের জন্য ভালো লাগার সৃষ্টি হচ্ছে। শেষমেশ রাতের পরিকল্পনা সফল হবে তো। এতগুলো টপস আমার লাগবে না বললাম তো। রাতের কথায় পাত্তা দিল না শিশির। সে দোকানদারকে প্যাক করতে বলে রাতের হাত ধরে আরো কিছু জিনিস দেখাতে লাগলো। রাত মহা বিরক্ত হয়ে বলতে লাগলো। ওই বেটা, কইছি না লাগবো না আমার। এতগুলো দিয়ে কি করব, ঘর মুছবো? রাতের কথা শুনে শিশির চোখ বড় বড় করে রাতের দিকে তাকায়। দাঁতে দাঁত চেপে বলে। শপিং এ এসে সব কি ধরনের ভাষা, হ্যাঁ? রাত মুখ খুলিয়ে বলল। এতগুলো ড্রেস শুধু শুধু কিনেছেন, টাকা খরচ করার কোনো দরকার আছে বলেন? চুপ করে হাঁটতে থাকো। শিশিরের কথায় চুপ মেরে গেল রাত। তার আর কিছু বলতেই মন চাচ্ছে না। লোকটা শুনলে তো বলবে সে। রাত হঠাৎ শিশিরের হাত ধরে বাচ্চাদের ড্রেসের দোকানে ঢুকে পড়ল। ছোট ছোট ড্রেস হাত বোলাতে লাগলো। রাত শিশিরের হাতের শার্ট ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল। এই সেটটা আমার বাচ্চাকে ভালো মানাবে, তাই না স্যার? শিশির চুপ করে আছে। রাত আরো কিছু গেঞ্জি আর শার্ট নিয়ে বলতে লাগলো। কত কিউট এইগুলো, অনেক সুন্দর মানাবে। মানুষের যেটা পাওয়ার আশা থাকে না, বা আল্লাহ যেটা আমাদের ভাগ্যে দেয়নি, সেগুলো মানুষ নিজেদের কল্পনায় তৈরি করে নেয়। কল্পনায় তাদের এনে দেয়, গুছিয়ে নেয়, সাজিয়ে দেয়। কল্পনাতেও মানুষের একটা নিজের সংসার থাকতে পারে। এই জন্যই মানুষ কল্পনায় বেশি সুখী। তাই শিশির ভাবছে, আল্লাহ যে কেন ওকে বাচ্চা ধারণ ক্ষমতাটা দিলেন না। ইস, কত শখ করে দেখছে মেয়েটা। রাত এবার শিশিরের ওপর বিরক্ত হয়ে বলল। উফ, বলছে না কেন সুন্দর না এগুলো? শিশির হালকা হেসে সায় দিল। রাত দোকানদারকে শার্টগুলো দিল প্যাকেট করে দিতে। শিশির অবাক হয়ে বলল। এসব প্যাক করছো যে? বারে, আমার ছেলেকে পড়াবো না? তোমার ছেলে? হ্যাঁ, আমার সায়ুকে কত সুন্দর মানাবে এগুলো। বলেই সে মুচকি হেসে ব্যাগগুলো নিয়ে বের হয়ে এলো। শিশির অবাক হয়ে তাকিয়ে আছে আর ভাবছে, কি দিয়ে তৈরি এ মেয়ে? আমি আরো ভাবলাম ও নিজের অক্ষমতা নিয়ে অখুশি হয়ে মনের কষ্ট নিয়ে এগুলো দেখছে, কিন্তু ও তো শায়ানকে নিয়ে নিজের অপারগতা ভুলে যাচ্ছে। শিশির কিছুক্ষণ ভাবার পর হালকা হাসল। সে আবারও রাতকে ভুল বুঝেছিল। শিশির মাথা চুলকে বিড়বিড় করল। কার কি হও সেটা জানি না রাত, কিন্তু তুমি শায়ানের পারফেক্ট মা। শিশির রাতকে শপিং করিয়ে দিয়ে বের হলো, কিন্তু রাত তো নিজের ব্যাগগুলো নিয়েও দেখছে না। সে তো বেশ এক্সাইটেড হয়ে বারবার সায়ানের ব্যাগগুলো অল্প স্বল্প করে খুলে দেখছে। শিশির তা দেখে বলল। তোমার ছেলে জিনিস কেউ নেবে না, বারবার এভাবে দেখছো যে? রাত খুশি হয়ে বলল। আরে না, ভাবছি সায়ুকে এগুলো পরলে কতটা কিউট লাগবে দেখতে। হ্যাঁ, তোমার মতো। বলেই হাসল শিশির। পাশে তাকিয়ে দেখল রাতের তার দিকে কোনো খেয়াল নাই। সে রাস্তার পাশে ছোট্ট ছোট্ট ঝুমকার দোকানগুলো দেখছে। শিশির বার কয়েক চোখের পলক ফেলল। রাতকে অন্যমনস্ক হতে দেখে বলল। কি দেখছো রাত? হোশ ফিরে রাতের হেসে উঠে বলল। আরে কিছু না, আমি গাড়িতে বসি। বলেই রাত গাড়িতে বসে পড়ল। শিশির গাড়ির পেছনে ব্যাগগুলো রাখতে রাখতে বলল। রাত, আমার একটা দরকারি ব্যাগ শপিং মলেই ফেলে এসছে। সে কি কি রেখে এসেছেন? এটা পার্সোনাল, আমি নিয়ে আসছি, তুমি এখানেই বসো।
রাত মাথা নাড়ায়। শিশির ঝুমকার দোকানে গিয়ে লাইট ওয়েটার কয়েকটা ঝুমকা আর বেশ কয়েক ডজন কাচের চুনি কিনল। তারপর গাড়ির কাছে এসে সেগুলো গাড়ির পেছনে রাখলো, নয়তো রাত দেখলে হাজারটা প্রশ্ন করবে। গাড়ির ড্রাইভিং সিটে বসতেই রাত বলে উঠল। ও মা, কই? শিশির অবাক হয়ে বলল, কি কই? আরে আপনার দরকারি ব্যাগ। ও, সেটা নিয়ে আপনার ভাবতে হবে না মিসেস রাজ চৌধুরী। বলেই শিশির মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। রাত চোখ ছোট ছোট করে কিছুক্ষণ তাকিয়ে রইল শিশিরের দিকে। শিশির রাতের দিকে তাকিয়ে হেসে ইশারায় জিজ্ঞেস করল, কি? রাত মুখ ভেংসি কেটে সায়ানের ড্রেসগুলো বুকে জড়িয়ে বসে রইল। শিশির হাসল, গাড়ি চালাতে শুরু করলো। রাত বাইরের প্রকৃতি দেখছে। শিশির কি মনে করে রাতের দিকে তাকায়। রাতের চুলগুলো বাতাসে উড়ছে, কি স্নিগ্ধ লাগছে। রাত অনুভব করলো কেউ তার দিকে গভীরভাবে তাকিয়ে আছে। রাত শিশিরের দিকে তাকালো মুচকি হেসে। সামনে তাকাতেই রাত শিশিরের দিকে আচমকা তাকিয়ে বলল, সামনে তাকান। শিশির সামনে তাকাতেই দেখলো বড় একটা মাইক্রোবাস সামনে। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি গিয়ে ধাক্কা লাগলো মাইক্রোবাসের সাথে। হাসপাতালের আইসিইউর সামনে বসে আছে রাত, চৈতি বেগম, কেয়া আর রাতের বাবা মা। চৈতি বেগমের কোলে সায়ন ঘুমাচ্ছে। রাতের কপালে ব্যান্ডেজ আর হাতেও ব্যান্ডেজ রয়েছে, কিন্তু শিশির অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে দেওয়া হয়েছে। রাতের চোখের পানিগুলো শুকিয়ে গেছে। মনে ভীষণ ভয়, যা ওর চোখ মুখ প্রকাশ পাচ্ছে। ডাক্তার দরজা খুলে বের হতেই রাত দৌড়ে গিয়ে বলতে লাগলো, ডক্টর কেমন আছেন উনি? নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। আলহামদুলিল্লাহ। বাট ওনার একটা হাত আর একটা পা ভেঙে গেছে, যা প্লাস্টার করতে হয়েছে। কপালে 3টা সেলাই লেগেছে। সব ইনস্ট্রাকশন মেনে চললে উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। আপাতত ওনাকে কেবিনে শিফট করা হবে। উনি ঘুমাচ্ছেন, ইঞ্জেকশন দেওয়া হয়েছে। বলেই ডাক্তার চলে গেলেন। রাত মুখ চেপে কাঁদছে। চৈতি বেগমও কাঁদছেন ছেলের এই অবস্থা দেখে। রাত কোনো মতে নিজেকে সামলে চৈতি বেগমকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। রাতের মা চৈতি বেগমকে সান্ত্বনা দিচ্ছেন। সায়ান কান্না করায় রাতের বাবা সায়ানকে নিয়ে বারান্দার দিকে চলে গেলেন দুলাতে দুলাতে। শিশিরকে কেবিনে দেয়া হচ্ছে। রাত ওয়াশরুমে গিয়ে চোখ মুখ ধুয়ে নিল। এখন রাতের মাথায় হাজারো চিন্তা। সে মনে মনে ভাবছে, শিশির স্যার পাটার জন্য উনি ভীষণ ভেঙে পড়বেন। ভাবতে ভাবতে রাত কেবিনের দিকে এগোচ্ছে আর ভাবছে, চাকরিটার জন্য আমাকেই কথা বলতে হবে প্রিন্সিপাল স্যারের সাথে, নয়তো চাকরি হারিয়ে আরও ভেঙে পড়বেন উনি। ভাবতে ভাবতে রাত কেবিনের দরজা খুলল। শিশির ঘুমাচ্ছে, হাতে ক্যানালা লাগানো, স্লাইন চলছে। রাত শিশিরের সামনে টেবিলটায় বসে পড়ল। শিশিরের একটা হাত তুলে নিল, আনমনে বলতে লাগলো, আপনাকে যে সুস্থ হতেই হবে স্যার, আমাদের সবার জন্য না হোক, আন্টি আর সায়ানের জন্য অন্তত, বিশেষ করে সায়ানের জন্য। ওর যে আপনি আর আমি ছাড়া আর কেউ নেই। ঘুমের মধ্যেই পাটা ভারী লাগছে শিশিরের। সে কোনো মতেই পাটা নাড়াতে পারছে না। ভীষণ ব্যথা করছে পায়ে। চোখটা খুলতেই নিজেকে হাসপাতালের বেডে শোয়া অবস্থায় দেখতে পেল সে। পাশে তাকাতেই দেখলো রাত নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। শিশির ভাঙা গলায় বলল, পানি। রাত চমকে উঠল। শিশির রাতের দিকে তাকিয়ে আছে। রাত তাড়াতাড়ি করে পানি দিতে দিতে চৈতি বেগমকে ডাকতে লাগলো। ছেলের জ্ঞান ফেরার কথা শুনতে চৈতি বেগম সহ এক এক করে সবাই এসে দেখে গেল শিশিরকে। রাত একপাশে দাঁড়িয়ে আছে। শিশিরের চোখ যে রাতের দিকেই। শিশির মনে মনে ভাবছে, আমার জন্য রাত কাঁদছে কেন? পর মুহূর্তে হাসলো আর ভাবলো, সবার জন্য এত চিন্তা ওর। এদিকে শিশিরকে এভাবে হাসতে দেখে ভ্রু কুঁচকে গেল রাতের। সে চৈতি বেগমকে বাসায় পাঠিয়ে দিয়ে শিশিরের কাছে বসতে বসতে বলল, অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে সেটা কিন্তু আমি জানি। কিভাবে? রাত ঠোঁট উল্টে বলল, এই যে হুদাই আমার দিকে তাকিয়েছিলেন তখন আপনি। ভরকালো শিশির, তবুও হেসে বলল। কিউট বাচ্চাদের দিকে তাকাতেই মন চায়। রাত অবাক হয়ে বলল, আমি বাচ্চা? শিশির ভ্রু জোড়া তুলে বলল, তো আমি বাচ্চার আম্মু হয়ে গেছি। শিশির আবারও মুচকি হাসল। রাতও ফিক করে হেসে দিল। শিশির রাতের হাতের ওপর হাত রেখে বলল, কাঁদছিলে তুমি? ভয় হচ্ছিল খুব। কি নিয়ে? আমার মরে যাওয়া নিয়ে? রাত শিশিরের ঠোঁটে আলতো করে হাত চেপে ধরে বলল, খবরদার এই কথা মুখেও আনবেন না আপনি। শিশির রাতের হাত মুখ থেকে সরিয়ে বলল, কেন?
আমি আপনার জন্য হয়তো কিছুই না, কিন্তু আপনি আমার আর সায়ানের জন্য অনেক কিছু। আপনাকে আমি নিজের স্বামী বলে মেনে নিয়েছিলাম মন থেকে, এমনি এমনি তো আর না। শিশির কিছু না বলে রাতের দিকে তাকিয়ে আছে। হঠাৎ শিশির অসুস্থ গলায় বলে উঠল, রাত, হুম? আমার মাথায় একটু হাত রাখবা? রাত চরম অবাক হলো, অবাক হয়ে বলেই ফেলল, আপনি বলছেন আমাকে আপনার মাথায় হাত দিতে? শিশির ভ্রু কুঁচকে বলল। হ্যাঁ বলছে, তো কি হচ্ছে তাতে? রাত মুখ ভেংসে কেটে শিশিরের মাথায় হাত রাখল। শিশির চোখ বন্ধ করে ফেলল। বড্ড আরাম লাগছে ওর। রাতও আপন মনে তা হাত বোলাচ্ছে শিশিরের মাথায়। হঠাৎ মিতালি কোত্থেকে দৌড়ে এসে রাতকে টেনে সরিয়ে শিশিরের পাশে বসে কাঁদতে কাঁদতে বলল, শিশির, কেমন আছো এখন তুমি? তুমি জানো কতটা টেনশনে ছিলাম আমি তোমাকে নিয়ে? রাত অবাক হয়ে তাকিয়ে আছে। শিশিরেরও ভুরু জোড়া কুঁচকে গেছে। মিতালি আবারও ব্যাক করলো। কি হবে এবার? মিতালি এভাবে জড়িয়ে ধরায় চরম বিরক্ত হলো রাত। তার চেয়েও মহাবিরক্ত হলো শিশির। কিন্তু তার হাত পা নাড়ানোর শক্তি নেই। নয়তো এই মুহূর্তে সর্বপ্রথম শিশির যেই কাজটা করত সেটা হলো মিতালিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া। রাত হয়তো বিষয়টা বুঝতে পারল। সে কিছু বলার আগে হন্তদন্ত হয়ে একটা ছেলে কেবিনে ঢুকে পড়ল। সে মিতালিকে শিশিরের থেকে সরিয়ে দিয়ে বলল, কি করছো মিথিলা? মিতালি মুখ চেপে কাঁদতে কাঁদতে ছেলেটাকে বলল, দেখো না নুশান, আমার শিশিরের কি অবস্থা হয়েছে। রাত এতক্ষণে বুঝতে পারল যে ছেলেটা নুশান। সে চট জলদি গিয়ে শিশিরের মাথার কাছে বসে পড়ল। রাত ভ্রুকুচকে ফিসফিস করে বলল, এখানে কি করছে ও? শিশির রগে দাঁতে দাঁত চেপে বলল। আমি জানি, আশ্চর্য। রাত চুপ মেরে গেল। শিশির যে ভীষণ রেগে আছে, তাকে আর রাগানো উচিত হবে না। মিতালি সুনুশানের কলার ধরে বলছে, আমি আরো আগে আসতে চেয়েছিলাম, তোমার জন্য আসতে পারিনি। নুশান মিতালিকে চেপে ধরেই বলল, চলো এখান থেকে। না, আমি আমার শিশিরকে ছেড়ে কোথাও যাব না। বলেই সে আবারও শিশিরের দিকে এগিয়ে গেল। রাতের হাত ধরে ওঠাতে নিলেই রাত আরেক হাত দিয়ে মিতালির হাতটা চেপে ধরল। মিতালি ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি হলো, ওঠো এখান থেকে। রাত মিতালির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে মিতালির হাতটা ছুঁড়ে মেরে বলল। ডোন্ট ক্রস ইওর লিমিট মিতালি আপু। মিতালি অবাক হয়ে তাকিয়ে আছে। রাত এমন বিহেভিয়ার কেন করছে ওর সাথে, সেটাই বোঝার চেষ্টা করছে। শিশিরকে উদ্দেশ্য করে বলল মিতালি, শিশির, রাত তোমার সামনে আমাকে এসব কি বলছে? আমি তোমার মতো মেয়েদের সাথে কথা বলতে চাই না মিতালি। তোমার মতো মেয়েদের সাথে কথা বললে আমাকে আরো 10 বার গোসল করতে হবে নিজেকে পবিত্র করতে। বাসায় চলো, এখানে থাকতে হবে না তোমাকে। চুপ করো তুমি নুশান, আমি আমার শিশিরের কাছে থাকবো। দেখুন, উনি অসুস্থ এখন, তাই আপনাদের উচিত বাইরে যাওয়া। মিতালি রাতের দিকে তেড়ে এসে বলল, আমি কেন যাব? তুমি বাহিরে মানুষ রাত, একজন আউটসাইডার। সরো সামনে থেকে, তোমার ভাই অসুস্থ। রাত হেসে ফেলল। মিতালি ভ্রু কুচকে তাকিয়ে রইল। রাত হেসেই বলল, আপনাদের অলরেডি ডিভোর্স হয়ে গিয়েছে মিতালি। মিতালি যেন এবার ভীষণ বিরক্ত হলো। চোখ মুখ কুচকে বলল, তুমি একজন বাহিরের মানুষ হয়ে। হাত দিয়ে থামিয়ে দিল রাত। মুচকে হেসে বলল, বাইরের মানুষ এখন আপনারা, আমি ওনার স্ত্রী মিসেস রাত চৌধুরী। মিতালি প্রচণ্ড অবাক হয়ে তাকিয়ে রইল। শিশিরের দিকে তাকিয়ে বলল, এই শিশির, তুমি বিয়ে করেছো? শিশির রাগে জাস্ট মুখটা ঘুরিয়ে চোখ বন্ধ করে রইল। মিতালি কাঁদতে কাঁদতে বলল, না, আমি এটা বিশ্বাস করি না। শিশির শুধু আমাকে ভালোবাসে, আর কাউকে না। বলেই ও শিশিরের গায়ে হাত দিতে যাবে এমন সময় রাত খফ করে হাতটা ধরে ফেলল। মিতালিকে টেনে কেবিনের বাইরে নিয়ে যেতে যেতে পিছন ফিরে বলল, আপনি একটু রেস্ট নিন, আমি আসছি। শিশির রাতের গলা শুনে রাতের দিকে তাকিয়ে মুচকে হাসল। রাত মিতালিকে টেনে নিয়ে হাসপাতালের একদম খালি জায়গাটায় নিয়ে এলো। নুশানও পিছনে পিছনে এলো। মিতালি রাতের থেকে হাত ছাড়িয়ে নিল। হাতটা লাল হয়ে গেছে। মিতালি রেগে বলতে লাগলো, তুমি আমার সংসার ভাঙলে রাত। মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতে তোমার বিবেকে বাঁধলো না? রাত ঠাস করে চড় মেরে দিল মিতালির গালে। মিতালি গালে হাত দিয়ে তাকিয়ে আছে।
নুশান রাতকে উদ্দেশ্য করে বলল, কোন সাহসে আপনি সংসার ভাঙার কথা বলেন আমাকে? বিন্দুমাত্র লজ্জা করছে না আপনার? বিবেক আছে আপনার মধ্যে? আপনি যদি আপনার স্বামী, সংসার, দুধের শিশুটাকে ফেলে রেখে শিরকে ডিভোর্স দিয়ে না চলে যেতেন, তাহলে আজ এত সব কিছুই ঘটতো না। এই সব কিছুর জন্য একমাত্র আপনি দায়ী। এই অন্য কারো ঘাড়ে এখন দোষ চাপানোর ভুলেও চেষ্টা করবেন না। নিজে তো দিব্যি আরেকজনকে বিয়ে করে নিয়ে ঘর সংসার করছেন, তাহলে শিশি কেন বিয়ে করবে না? রাত নুশানের দিকে তাকিয়ে হেসে বলল, আপু, আপনার কিন্তু আমার ওয়াইফকে চর মারার কোনো রাইট নাই। মিতালি চেঁচিয়ে বলল। রাত চোখ বড় বড় করে বলল, বারে, আপনার ওয়াইফের আমার বরকে জড়িয়ে ধরার রাইট আছে বুঝি? শিশির তোমার বর নয়, আমি মানি না এ বিয়ে। আসতে চেঁচান, এসব এখানে চলবে না, এটা হসপিটাল। আর আপনার থেকে আমরা পারমিশন চেয়েছি যে আপনি মানেন কি মানেন না। আমাদের মধ্যে সব ঠিক, তো আপনি কোথাকার কে? মিতালি কাঁদতে কাঁদতে বলল, আমার সায়ন কই? ওকে কি নিজে করে রাখতে চাচ্ছ? রাতের বুকটা ধক করে উঠল। সে সায়ানের ভাগ দিতে চায় না, কোনো মতে নিজেকে সামলে বলল, আপনার সায়ন মানে? আমার ছেলে, আমার কলজার টুকরা সায়ন। রাত তাচ্ছিল্য হেসে বলল, আমার ছেলের নামটা নিজের অপবিত্র মুখে ভুলেও আনবেন না আপু। মিতালি রেগে বলল, সায়ন আমার ছেলে, ওকে 10 মাস গর্ভে রেখেছি আমি, জন্ম দিয়েছি আমি। কই ও? ও সেফ জায়গাতেই আছে, আপনার কাছে ও সেফ নয়। তুমি বেশি জানো নাকি? ও আমায় পেলে আর কারো কাছে যাবে না। রাত তাচ্ছিল্য হেসে বলল। সে আশা বাদ দেন আপু। মিতালি ভ্রু কুঁচকে বলল, মানে? সায়ান আমার ছেলে, আর ও আমার কাছেই থাকবে। এখন বাড়ি যান আপু, আমাদের আপনার সাথে আর কোনো সম্পর্ক নেই। কোন রাইটে এখানে দাঁড়িয়ে এসব করছেন আপনি? মিতালি দাঁড়িয়ে হাত কসলাতে শুরু করলো। রাগের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার। নুশান মিতালিকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, চলো মিতালি, কেন এসব করছো? তোমাদের ডিভোর্স হয়ে গেছে? মিতালি নুশানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাতের দিকে আঙ্গুল তুলে বলল, তোমাকে আমি দেখে নেব রাত। তুমি আমার শিশিরকে আমার থেকে কেড়ে নিয়েছ। আমি আসব, আবার অবশ্যই আসব। রাত মিতালির আঙ্গুলটা হাত দিয়ে নামিয়ে কিঞ্চিত হেসে বলল। দিবা স্বপ্ন দেখা ভালো আপু। মিতালি দাঁত কটমট করে করতে করতে চলে গেল। রাত মুখ ভেঙসে কেটে শিশিরের কেবিনের দিকে পা বাড়ালো। রাত দরজা খুলে ভেতরে ঢুকতেই চোখ খুলল শিশির। বার কয়েক চোখের পলক ফেলে বলল, এতখানে এলে তুমি? রাত মুখ টিপে হেসে বলল, মিস করছিলেন নাকি আমায়? বাজে কথা বলো না। বলেই শিশির মুখ ঘুরিয়ে নিল। সে যে রাতকে চোখে হারাচ্ছিল সেটা কোনো মতেই বুঝতে দেওয়া চলবে না। রাত শিশিরের হাতটা ধরে বলল, মিতালিকে আপাতত একটা ছোট্ট শাস্তি দিয়েছি। শিশির ভ্রু কুঁচকে বলল, কি শাস্তি? একটা চর মেরেছি। মাত্র? তো কি হসপিটাল এটা? আজ এ অবস্থা বলে, নয়তো ওই চরিত্রহীন মেয়েটাকে চড়াইতে চড়াইতে কি যে করতাম। বলেই শিশির রাগে ফোঁসফোঁস করতে লাগলো। রাত শিশিরকে থামিয়ে বলল, হয়েছে, এত হাইপার হতে হবে না প্লিজ, আমি দেখে নিব। উনি নাকি আবার আসবেন, ব্লা ব্লা। বলেই রাত মুখের বিভিন্ন ভঙ্গিমা করতে লাগলো। শিশির হো হো করে হেসে দিল। হাসতে হাসতেই বলল, ওহ রাত, তুমি পারো বটে। রাতও হাসল, তারপর ভাব নিয়ে বলল, নো টেনশন স্যার, যখন রাত ইজ হিয়ার সো নো ফিয়ার। মিতালির ছায়া আমি আমার পরিবারে পড়তে দিব না। চৌধুরীদের নিজের পরিবার বানিয়েছি কি ন্যাকামো করার জন্য নাকি? শিশির মুচকি হেসে বলল, সুস্থ হয়ে শুধু মিতালের একটা ব্যবস্থা করছে। হুম। আচ্ছা রাত, রাত প্রেসক্রিপশন দেখতে দেখতে বলল, কি? গোসল করা যাবে? রাত প্রেসক্রিপশনে চোখ রেখে বড় বড় করে তাকিয়ে বলল, মাথা গেছে আপনার? একটু আগে আইসিইউ থেকে বের হয়েছেন। শিশির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, মিতালের ছোঁয়াটা ঘৃণা লাগছে। ও কেন ছিল আমাকে? ওর শরীরে পরপর সে ছোঁয়া লেগে আছে, যদিও এখন ওর হাজব্যান্ড সে, কিন্তু তবুও। বুঝতে পেরেছি, কিন্তু গোসল করা যাবে না তো? শিশির মন খারাপ করে বলল। রাত শয়তানি হেসে বলল, বাট আই হ্যাভ অ্যান আইডিয়া। যেমন?
আমি তো পবিত্র না, কি আমি জড়িয়ে ধরি আপনাকে? বলতে বলতে রাত শিশিরকে শক্ত করে জড়িয়ে ধরল। শিশির অবাক হয়ে গেছে। রাত মিটমিটিয়ে হাসতেছে। শিশির কি বলবে বুঝতে পারছে না। রাত শিশিরের বুক থেকে মাথা তুলে বলল। আই ফিলিং বেটার। শিশির হাসি কন্ট্রোল করে বলল। একটু একটু। রাত মুখ ফুলিয়ে ফেলল। শিশির বাম হাতটা উঁচু করে রাতের গালটা টেনে দিয়ে বলল। কেটে পাই। রাত হেসে ফেলল। তারপর শিশিরকে উদ্দেশ্য করে শয়তানি হেসে বলল। জিতে গেলাম যে। শিশির অবাক হয়ে বলল। প্রথম শর্ত। শিশিরের এতক্ষণে খেয়াল হলো আসলে তো রাত প্রথম শর্ত জিতে গেছে। রাত দাঁত কেলিয়ে বলল। আই এম দ্য উইনার। শিশির আর কি বলবে। রাতের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর বলল। কংগ্রাটস। রাত ভাব নিয়ে বলল। হুম। রাত শিশিরের মাথায় হাত দিয়ে ব্যাগ থেকে ফোন বের করে সায়ানের খবর নিতে দাঁড়িয়ে পড়ল। এদিকে শিশির সেলিংয়ের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে। রাত মেয়েটা আসলে তো মায়াবী, এত স্নিগ্ধ, এত মুগ্ধ তোর মধ্যে। মা ঠিকই বলেছিল, ওর মতো মেয়ে হয় না। রাত ইজ দ্য বেস্ট মাদার অ্যান্ড বেস্ট ওয়াইফ। আজ শিশিরকে ক্লিনিক থেকে রিলিজ দেওয়া হবে। অনেক দিন তো কাটলো এই হাসপাতালের বেডে। শিশির এবার বাড়ি ফিরতে চায়। শিশিরের হাতের প্লাস্টার খোলা হচ্ছে আপাতত। রাত সায়ানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক্তার শিশিরের হাতটা নাড়িয়ে দিয়ে বলল। নাও ফিল বেটার শিশির। শিশির চোখটা একবার বন্ধ করে ভ্রু কুঁচকাল। রাত ভয় নিয়ে তাকিয়ে আছে। শিশির চোখটা খুলে মুচকে হেসে বলল। ঠিক আছে, বাট হাতটা নাড়াতে একটু কষ্ট হচ্ছে। ডাক্তার শিশিরের হাতটা সুন্দর করে শিশিরের কোলে রেখে বললেন। কিছুদিন তো এমন হবেই। হাতটাকে রেস্টে রাখতে হবে। ভারী কাজ একদমই করা যাবে না। আর হাত নাড়াতে পারবেন, তবে কম। নাড়িয়ে নাড়িয়ে প্র্যাকটিস করতে হবে তো। জি। ডাক্তার এবার রাতকে উদ্দেশ্য করে বললেন। ভাবি, শিশিরের সাথে কিন্তু পরিচয় আসে অনেক আগের থেকেই। ঘরের মানুষই আমরা। রাত হেসে সায় দিয়ে বলল। বাসায় আসবেন অবশ্যই ভাইয়া। হ্যাঁ, অবশ্যই ভাবি। এখন আপনার কাছে অনুরোধ হলো, শিশিরের ভালো করে খেয়াল রাখবেন, টেক কেয়ার করবেন। ও কিন্তু একদমই বেখেয়ালে চলাফেরা করে। হাতটা আপাতত নাড়াবে কম। পাটা ঠিক হতে আরও 15-20 দিন সময় লাগবে। সেদিকে একটু খেয়াল রাখবেন। বেশি যেন আবার না হাঁটতে চায়। আর কপালের ঘাতও অলমোস্ট শুকিয়ে গেছে। এভাবে আরও বিভিন্ন কথা ডাক্তার রাতকে বলতে লাগলেন। রাত মনোযোগ সহকারে শুনছে আর মাথা নাড়াচ্ছে। শিশির সেদিক পানে তাকিয়ে আছে। ইদানিং রাতের প্রতি বড্ড মায়া জন্মেছে তার। রাতের চোখগুলো বেশ মায়া লাগায় তাকে। রাতের কথা বলার স্টাইল, মজা করা সব কিছু কেমন অভ্যস্ত হচ্ছে যাচ্ছে শিশিরের। রাতের আচমকা কথা বলায় ধ্যান ভাঙবে শিশিরের। রাত শিশিরের দিকে তাকিয়ে মুচকে হেসে বলছে। রেডি তো? শিশির অবাক হয়ে বলল। কেন? বাসায় যাওয়ার জন্য সাহেব। শিশিরকে খুব সাবধানে গাড়িতে তুলে দেয়া হয়। রাত ছোট্ট সায়নকে কোলে নিয়ে শিশিরের পাশে বসল। সায়ন বাবাকে দূর থেকে দেখে হাসছে আর আদো আদো বুলি আওড়াচ্ছে। শিশির মুচকে হেসে সায়নের কপালে চুমু খেয়ে বলল। বাসে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে সবার আগে শায়ানকে কোলে নেব। কলিজাটা ফেটে যাচ্ছে, কতদিন ওকে কোলে নেই না। রাত মুচকে হেসে বলল। আমি সাহায্য করবো নি ওকে কোলে নিতে, ডোন্ট ওয়ারি। শিশির রাতের গাল টেনে দিয়ে বাহিরের দিকে তাকালো। গাড়ি চলছে আপন গতিতে। রাত সায়নের সাথে বিভিন্ন মুখের ভঙ্গিমা করে সায়নকে হাসাচ্ছে। শিশির সেদিক পানে তাকিয়ে রাতের কাঁধে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। চমকে উঠল রাত। শিশিরের দিকে তাকিয়ে বলল। স্যার। শিশির চুপ করে আছে, বোঝানোর চেষ্টা করছে যে ও ঘুমাচ্ছে। রাত আবারও ডাকল। ও স্যার। এবারও শিশির চুপ। রাত আর ডাকল না। সায়নকে নিয়ে মেতে উঠল। এদিকে রাতের কাঁধে মাথা রেখে পরম নিশ্চিন্তে শান্তিতে শায়িত হয়ে আছে শিশির। বড্ড বেশি ভালো লাগছে তার। মন্দ হতো না যদি সময়টা এখানেই থেমে যেত। বাসায় আসতেই চৈতি বেগমের তোড়জোড় শুরু হয়ে গেল। ছেলে এতদিন পর বাড়িতে পা রাখলো, ওনার তো তোড়জোড় হবেই। শিশিরকে সুন্দর করে বেডে শুইয়ে দিতেই চৈতি বেগম রুমে ঢুকলেন। রাত তখন ঘুমন্ত সায়নকে শিশিরের পাশে শোয়াচ্ছিল। চৈতি বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন।
এখন কেমন লাগছে আব্বু? ভালো মা। যাক, তোর জন্য ভালো কিছু রান্না করি। ক্লিনিকের ডায়েট চার্ট দেখেই করব, চিন্তা করিস না। রাত হঠাৎ বলে উঠল, আন্টি আমি ওনার জন্য পানির জগটা ভরে আছে, আপনি এই দিকটা একটু থাকুন, একটু বাচ্চাটাকে দেখুন। চৈতি বেগম সম্মতি দিলেন। রাত চলে গেল। চৈতি বেগম শিশিরের মাথার কাছে বসে বললেন, এই 1 মাসে কি বুঝলি বাবা? কিসের আম্মু? এই যে তোদের বিয়ের তো 1 মাস হতে চললো। ও হুম, রাত নিতান্তই ভালো একটা মেয়ে। আমি জানি সেটা মা। পারলে ওই পারবে আমার সংসারটাকে আগলাতে। একটু ভেবে দেখিস বাবা। থামলেন চৈতি বেগম। শিশির মায়ের হাত ধরে বলতে লাগলো, অ্যাক্সিডেন্ট করা গাড়িতে ঝুমকার চুরি পেয়েছিলা? চৈতি বেগম কিছুক্ষণ ভাবলেন, তারপর মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো তো আমার কাছেই আছে, রাতকে দিতে হবে। শিশির যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে তো ভেবেছিল এগুলো হয়তো রাতই পেয়েছে। যাক, রাত পায়নি। শিশির তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, ওগুলো তোমার ওয়াইড্রোপে একটু লুকিয়ে রাখবে? চৈতি বেগম ভুরু কুঁচকে বললেন, লুকিয়ে কেন রাখবো? এমনি তুমি রাখো তো, রাতকে ভুলেও বলো না। চৈতি বেগম হেসে বললেন, সারপ্রাইজ দিতে চাচ্ছিস? শিশির মুচকে হেসে বলল, সুস্থ হয়ে আগে। বেশ। বলেই চৈতি বেগম নিজের রুমের দিকে চলে গেলেন। রাতও বেডরুমে ফিরে এলো। চৈতি বেগমকে বের হতে দেখে বলে উঠল, আন্টি রান্নাটা কি আপনি করবেন? চৈতি বেগম রাতের গালে হাত রেখে বলল। বিয়ের এতদিন পরেও আন্টি বলবি আমাকে? রাত দীর্ঘশ্বাস ফেলল, তারপর মুচকি হেসে বলল, যেদিন পুরোপুরি শিশির চৌধুরীর বউ হতে পারবো, যেদিন উনি আমার স্ত্রী হিসেবে পুরো স্বীকৃতি দিবেন, সেদিন আর এই মিষ্টি করে আন্টি ডাকবো না, সোহাগ করে আম্মু ডাকবো তখন। চৈতি বেগম হেসে উঠলেন। কথাগুলো কানে যায় শিশিরের। বিড়বিড় করে বলে ওঠে, পিচ্ছে মেয়ে এত কিছু বুঝে কিভাবে? চৈতি বেগম রাতের গাল টেনে দিয়ে চলে গেলেন। রাত এসে পানির জগটা শিশিরের বেড সাইড টেবিলে রাখল। তারপর শিশিরের পাশে বসে ওর মাথায় হাত দিয়ে বলল, জ্বর আছে নাকি দেখতে হবে। জ্বর নেই পিচ্ছে। বলেই শিশির রাতের গাল টেনে দিল। এবার রাত ফুঁসে উঠল। দাঁড়িয়ে পায়চারি করতে করতে বলল, আমার গালগুলো কি আটা রুটি পাইছেন? হ্যাঁ। শিশির চোখ বড় বড় করে বলল, কেন? যখন যে যেমন মন চায় শুধু গালই টানবে আমার। হ্যাঁ? বলেই রাত আবারও ফুঁসতে লাগলো। শিশির হাসতে হাসতে বলল, পিচ্চিদের গাল বেশি নরম হয়। আমি পিচ্ছি না, কত কষ্ট করে ডাভ সাবান লাগিয়ে লাগিয়ে গালগুলোকে সফট করেছি আমি। শিশির হাসছে রাতের কাহিনী দেখে। রাত আয়নার সামনে দাঁড়িয়ে গাল দেখছে আর বলছে, আরে বেচারা গালগুলো আমার লাল টকটকে হয়ে গেছে। বলেই সে আবারও শিশিরের দিকে তেড়ে এসে বলল। ফার্দার আমার গালে হাত দিবেন তো? বলতে বলতে শিশির আবারও রাতের গাল টেনে দিল। রাতের চোখ বড় বড় হয়ে গেল। শিশির তখনও হাসছে আর বলছে, তোমার এই কুটুস কুটুস গালগুলো না ধরে থাকতে পারবো না আমি। রাত চোখ ছোট ছোট করে তাকিয়ে বিছানায় বসে পড়ল। শিশির রাতকে উদ্দেশ্য করে বলল, আপনি কার কলেজ যাবেন না জনাবা? রাত শিশিরের দিকে এমনভাবে তাকালো যেন ও কিছুই বোঝেই না। পৃথিবীর সব ওর অচেনা। শিশির রাতের এমন তাকানো দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এভাবে তাকাচ্ছ যে? পড়াশোনা কি করবেন না? সামনে এইচএসসি টেস্ট এক্সাম তোমার। রাত মুখ ভেঙসি কেটে বলল, আমি এইসব পড়াশোনার মধ্যে নেই। কি বললে তুমি? তো আমার বিয়ে হয়ে গেছে স্যার, এখন আবার কিসের পড়াশোনা? একদম এসব বাজে কথা বলবা না। আমি কি বউকে অশিক্ষিত রাখবো নাকি? আমি কি অশিক্ষিত নাকি? হ্যাঁ, পুরো পড়াশোনা শেষ না করে জব না করা অবধি আপনি অশিক্ষিত। শিশির ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাগুলো বলল। রাত নাক ফুলিয়েই বলল, এত পড়াশোনা করে হবেটা কি? আর সায়ন তো আমাকে ছাড়া থাকতেই পারবে না। শিশির ঠান্ডা গলায় বলল, যতদিন আমি আছি ততদিন অন্তত কলেজের ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আমি শায়নকে দেখে রাখতে পারবো। একদম না, নিজেই অসুস্থ, আপনাকে কে দেখে রাখবে? হ্যাঁ, মা আছে তো। হয়েছে, পরেরটা পরে দেখা যাবে। বলেই রাত উঠে দাঁড়ালো। শিশির রাতকে উদ্দেশ্য করে রাতের দিকে তাকিয়ে বলল, তুমি না গেলে কিন্তু আমি তোমার ঠেলে পাঠাবো, চেনো না আমায়। যাবো নে, নিন না এবার রেডি হন গোসলের জন্যে। শিশির অবাক হয়ে বলল, মানে? আরে গোসল করবেন না নাকি? আমি করব, বাট তুমি কেন কাপড় চোপড় নিয়ে ঢুকছো? রাত বিরক্ত হয়ে বলল,
অসহ্যকর লোক তো। চলুন, আমি না গেলে পরে তখন আরেক কাহিনী করবেন। একদম না। বলেই শিশির দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো। রাত শিশিরকে এক পাশ থেকে ধরে বলল। আমি গোসল করাবো, চলুন। শিশির ইতস্তত ভাবে বলল। ধুর, আমি করতে পারবো তো। আপনি মেয়েদের মতো শরম পায়েন না তো? বলেই রাত শিশিরকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। শিশির আর কি বলবে, তার তো কিছু বলারই নাই। রাত যা শুরু করলো, বারান্দায় দাঁড়িয়ে আছে মিতালি, হাতে কফির মগ, দৃষ্টি বাহিরের দিকে, কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন সে। হঠাৎই পেছন থেকে কেউ বলে উঠল। কি ভাবছো মিথালি? মিতালি পেছন না ফিরে গম্ভীর গলায় বলল। রাত কিভাবে আমার সংসারটা ভাঙলো সেটা। নুশান মিতালির সামনে এসে দাঁড়ালো, তারপর ভ্রু কুঁচকে বলল। মানে? মিতালি চাপার রাগ নিয়ে বলল। মানে বুঝতে পারছো না তুমি? রাত আমার সংসার ভেঙেছে। এনাফ মিতালি, কিসের তোমার সংসার? তোমাদের ডিভোর্স হয়ে গেছে, তুমি এখন আমার ওয়াইফ, আর আমাদের মধ্যে কেউ নাই, শুধু তুমি আর আমি থাকবো। মিতালি নুশানকে ধাক্কা দিয়ে বলল। না না না, শিশির শুধু আমার। নুশান এবার রেগে গেল, তেথে উঠে বলল। এই কি হয়েছে তো? 13 দিনের বাচ্চাটা রেখে আমার কাছে আসার সময় তোর এসব মনে ছিল না, তাই না? তখন কি তোর স্মৃতিশক্তি লোপ পেয়েছিল নাকি? হ্যাঁ, এসেছি তো, আমি এখন ভুল বুঝতে পেরেছি। আমি আবার ফিরে যেতে চাই, কিন্তু রাতের জন্য। মিতালির বলতে দেরি নুশানের চর মারতে দেরি হলো না। নুশান মিতালিকে চর দিয়েই বলল। সবটা এত সহজ না, বুঝেছিস? আমাদের বিয়ে হয়ে গেছে, আর কিসের ভুল বুঝতে পেরেছিস তুই? নাকি শরীরের খিদে মিটে গেছে এখন? মিতালি গালে হাত দিয়ে বলল। শিশির আমাকে কখনো মারেনি নুশান, কিন্তু তুমি। নুশান আরেকটা চর মেরে বলল। শিশির এখন পরপুরুষ, ওর নাম মুখে আনতে লজ্জা করে না? না, করে না। আমি ফিরবো আবার ওর কাছে, আর ও রাতের জন্য এমন করছে। নয়তো আমি যতই ভুল করি না কেন, শিশির ঠিক আমাকে মেনে নিবে। বলেই মিতালি খিলখিল করে হাসতে লাগলো। নুশান ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মিতালিকে জোর করে বুকে নিয়ে বলল। পাগলামি করো না প্লিজ মিতালি। কি সমস্যা কি তোমার? তুমি নিজে চলে এসেছো, এখন ওদেরকে ওদের মতো থাকতে দাও প্লিজ। আমরা আমাদের মতো এখন সুখে সংসার করি প্লিজ। মিতালি নুশানকে ধাক্কা দিয়ে সরিয়ে শয়তানি হাসি দিয়ে বলল। কখনো না। শিশির এত সহজে আমাকে ভুলে গেলে ওকে আমি কিছুতেই সুখে থাকতে দিব না। শিশিরের সামনে বসে শিশিরের মাথা মুছিয়ে দিচ্ছে রাত। শিশিরের দৃষ্টি রাতের ব্যস্ত চেহারায়, বাঁধন ছড়া চুলগুলো কপালে গালে এসে পড়েছে। রাত আধভেজা শরীর নিয়ে শিশিরের চুল মুছে দিয়ে বলল। আমি আপনার জন্য খাবার এনেছি, আপনি এখানেই থাকুন, পেছন পেছন সিঁড়ি বেয়ে নামতে আসবেন না একদম। বলতে বলতে রাত চলে যাচ্ছিল। পেছন থেকে শাড়ির আঁচল টান পড়ায় থেমে যায় রাত। পিছনে ফিরতেই দেখে শিশির অন্যদিকে তাকিয়ে আছে, কিন্তু রাতের আঁচলটা তার হাতের মুঠোয়। রাত অবাক হয়ে শুধালো। কি হলো? শিশির শাড়ির আঁচলটা ছেড়ে দিল, হাতের বুড়ো আঙ্গুল দিয়ে কপালটা চুলকে ঢোক গিলে বলল। আগে গোসল করে এসো। শিশিরের এমন বিহেভিয়ার, এর মানে বুঝতে পারছে না রাত। সে ভ্রু কুঁচকে বলল। আরে আগে আপনাকে খাওয়াতে হবে তো। না, পরে খাবো, আগে হাত ভেজে শাড়িটা পাল্টাও। ধুর, আপনার খাওয়ার সময় চলে যাচ্ছে তো আমি গেলাম। বলেই রাত যেতে নিল। শিশির আবার কাপা কাপা গলায় বলে উঠল। এভাবে নিচে যেও না রাত, লজ্জা পাবে। রাতের আবারও ভুরু কুঁচকে গেল। নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখলো শাড়ির আঁচলটা পেট থেকে অনেকটাই সরে গেছে। চোখ বড় বড় হয়ে যায় তার। কোনোমতে শাড়িটা টেনে আলমারি থেকে 3 পিস বের করে ওয়াশরুমে চলে যায়। শিশির কিছুক্ষণ বসেই রইল, তারপর হেসে উঠে বিড়বিড় করল। মেয়েটা আসলে বাচ্চা। প্রায় 10 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় রাত। শিশির তখন আতশোয়া হয়ে শুয়ে আছে। সায়ান জেগে উঠেছে, তার মুখে ফিডার ধরে আছে। রাত শিশিরের সামনে লজ্জায় যেতে পারছে না, তবুও আমতা আমতা করেই বলল। আমি নতুন করে ফিডার বানিয়ে দিচ্ছি, এটা বাসি হয়ে গিয়েছে। শিশির রাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। তোমার ছেলে বাসি খেতে পারে না, এটা আমি জানি, তাই নতুন করে বানিয়ে নিয়েছে। রাত আর কিছু বলল না, শিশিরের জন্য খাবার আনতে নিচে চলে গেল।
এদিকে শিশির বেশ রাতের লজ্জা পাওয়াটাকে এনজয় করছে। রাত খাবার এনে শিশুরের সামনে বসতেই শিশির বলতে লাগলো, এসব কি এনেছ? কেন? খাবার? আমি সব খাবো না, ভোনা খিচুড়ি খাবো। রাত মুখ ভেঙচিয়ে বলল, ওরে আমার খিচুড়ি পাগল রে, এখন সব হেলদি খাবার খেতে হবে আপনাকে। খিচুড়ি হেলদি ফুড। বাট আপনার ডায়েট চার্টে নেই। শিশির নাক ছিটকিয়ে বলল, তাই বলে এসব কি ভাজি টাজি? ঢ্যাঁড়স ভাজি, এখন খান তো। বলেই রাত শিশিরকে খাওয়াতে লাগলো। রাত আচমকা নিজের হাতে শিশিরকে খাওয়াবে। শিশির কখনো ভাবতেও পারেনি। রাত খাওয়ায়নি এমন না, খাইয়েছে, তবে চামচ দিয়ে। এই প্রথম শিশির রাতের হাত দিয়ে খাচ্ছে। শিশির মুচকি মুচকি হাসছে, তা দেখে রাত ভুরু নাচিয়ে বলল, কি সাহেব, হাসছেন কেন? শিশির হালকা হেসে বলল। একটা পিচ্চির কাণ্ড দেখে। রাত চোখ ছোট ছোট করে ফেলল, সন্দেহের চোখে তাকিয়ে বলল, কোন পিচির আর কি কাণ্ড? এই যে একটা পিচ্ছি মেয়ে, যে কিনা আমার সামনে বসে আছে, নিজে হাত দিয়ে খেতে পারে না, আবার আমাকে হাত দিয়ে খাওয়াচ্ছে। বড় সাজা হচ্ছে। রাত ফুসতে ফুসতেই বলল, কে বললো আমি নিজের হাতে খেতে পারি না? আর বারবার খালি পিছি পিছি কি? নিজে মনে কত বড় হয়ে গিয়েছেন মনে হয়। শিশির পানি খেয়ে নিল, তারপর বলে উঠল, এই ঝগড়া ছাড়া কিছু পারো না, তাই না? রাত রেগে বলল, কি আমি ঝগড়া করি? হ্যাঁ, এত ঝগড়াটা মেয়ে তুমি। দেখুন বেশি বেশি হচ্ছে কিন্তু। শিশির হাসল। রাত উঠে দাঁড়িয়ে বলল, এত হাসছেন কেন? গার্লফ্রেন্ডের কথা ভেবে নাকি আবার? হুম। রাত চোখ বড় বড় করে বলল, কি গার্লফ্রেন্ডও আছে আপনার? শিশির মুখ টিপে হাসল, তবে সেটা রাতকে বুঝতে না দিয়ে বলল, হ্যাঁ আছি তো। রাতের চেহারাটা কাঁদো কাঁদো হয়ে গেল, নাকি কান্না কেটে বলল, ধুর, আপনার সাথে আর কথাই নেই আমার। বলেই সে খেতে চলে গেল। শিশির মাথা দুলিয়ে হাসল। মেয়েটা আসলে পারেও বটে। কিছুক্ষণ পরে রাত আবার ধূপধাপ শব্দ করে বেডরুমে ঢুকলো। সায়ানের পাশে শুতেই শিশির ভুরু কুঁচকে বলল, এর মধ্যেই খাওয়া শেষ তোমার? রাত সায়ানের হাত নিয়ে খেলতে খেলতে বলল, শেষ। 7-8 মিনিট হলো নিচে গেলে। হ্যাঁ তো। গোসল করলে 10 মিনিটে, খেলে 7-8 মিনিটে। এত তাড়াহুড়ো করছে কেন রাত? কারণ এখানে আমার ধামরা রোগী আছে। শিশির এবার রেগে বলল, হোয়াট? দামরা? রাত ঠোঁট উল্টে বলল, আমাকে যখন পিচ্ছি বলেন তখন? শিশির কিছু না বলে অন্যদিকে তাকালো। রাতও মুখ ভেংসি কাটল। কিছুক্ষণ পর রাত নিজেই বলতে লাগলো, সে কি আমার থেকেও সুন্দর? শিশির আর চোখে তাকিয়ে বলল, কে? আপনার গার্লফ্রেন্ড। শিশির দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ। ভালো। বলেই রাত উল্টোর দিকে ফিরে শুয়ে গেল। শিশির রাতের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল। সায়ান রাতের পিঠে মুখ রেখে লালা দিয়ে ভরাচ্ছে। শিশির বাচ্চাকে কোলে নিতে নিতে বলল, মাকে জ্বালাই না বাবা। আচমকা রাত এদিকে ফিরে সায়ানকে বুকে জড়িয়ে বলল, একদম আমার ছেলেকে আমার থেকে সরাবেন না। শিশির অবাক হয়ে রাতের দিকে তাকিয়ে রইল। রাতের চোখে পানি দেখে মাথায় হাত তার। রাত, তুমি কাঁদছো? আপনাকে দেখতে বলেছি আমি। রাতের গর্জনে শিশিরের শরীর কেঁপে উঠল। শিশির এবার ধমক দিয়ে বলল, বড়দের সাথে এইভাবে কথা বলে? রাত আর কিছু বলল না। চোখের মধ্যে অভিমানের অশ্রুধারা জমছে। শিশির রাতের মাথায় হাত দিতে রাত সেটাকে ছুঁড়ে ফেলে দিল। শিশির হেসে বলল, আমি তো মজা করছিলাম রাত। আমার কি তাতে? তোমারই তো সব। তুমি না আমার একমাত্র বউ। গার্লফ্রেন্ডের কথা বলে আমাকে বলে কিনা আমি একমাত্র বউ? বলেই রাত গাল ফুলালো। তা দেখে শিশির রাতের গাল টেনে বলল, মেয়ে মানুষ একটু বেশি বোঝে। রাত মুখ ভেংসি কাটল, তবে তার অভিমান কমে গেছে অনেকটাই। শিশির মজা করছিল। শিশির রাতের দিকে তাকিয়ে বলল, হয়েছে, এত ভাবনা করে বইটা খুলে তো বুঝতে পারেন। রাতে পড়বো। এক্ষুনি পড়ো। না না না। শিশির চোখ রাঙিয়ে বলল, কি বললাম তোমাকে? রাত মন খারাপ করে উঠে বই নিয়ে শিশিরের সামনে বসে পড়ল। সায়ান্ত ততক্ষণে মায়ের কোলে ঘুমিয়ে গেছে। আজ অনেকদিন পর কলেজে পা রাখলো রাত। শিশিরের জোড়াজুড়িতে অবশেষে তাকে আসতেই হলো। শিশিরও আসবে, তবে তাকে নেওয়ার জন্য গাড়ি করে, কারণ শিশিরের পায়ে এখনও ব্যথা রয়েছে।
পুরোটা ঠিক হয়নি। অবশ্য শিশির ক্লাস করাবে, এভাবে তো আর চাকরি ফেলে বসে থাকা যায় না। নেহাতই প্রিন্সিপাল স্যার শিশিরকে অনেক ভালো পছন্দ করেন, নয়তো এই চাকরিটা কি থাকতো। শিশির মাঝে মাঝে এসে কয়েকটা ক্লাস করাবে। কলেজে আসার পর রাতের মনটা কেমন যেন খুশি খুশি লাগছে। কতদিন পর সবার সাথে দেখা হলো। ক্লাসে যেতেই ধাক্কা লাগলো ঋষাবের সাথে। রাত পড়তে পড়তেই বেঁচে গেল। ঋষাব কান ধরে বলল, সরি 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 দোস্ত। রাত ততক্ষণে ক্ষেপে রণচণ্ডীর রূপ ধারণ করেছে। ঋষাবের পিছনে থাকা নিপার হাতে নিজের ব্যাগটা ছুঁড়ে দিয়ে কোমরে হাত রেখে বলল, চোখ দুটো কি গার্লফ্রেন্ডের কাছে দিয়ে এসছিস? ঋষাব ভ্রু কুঁচকে বলল, এই আমার কোনো গার্লফ্রেন্ড নেই। রাত মুখ ভেংসি দিয়ে ঋষাবের বাহুতে ধাক্কা দিয়ে বলল, হয়েছে হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। ঋষাব রাতের পেছনে পেছনে আস্তে আস্তে বলল, আরে সত্যি ইয়ার, আমার কেউ নেই, আমি শুধু তোর। রাত ভ্রু কুঁচকে বলল, এ আমার মানে? ঋষাব আমতা আমতা করে বলতে লাগলো, মানে তোদের আমার বন্ধুদের গ্রুপ ছাড়া আর কেউ আছে নাকি আমার? ও তাই বল। বলতেই রাত বন্ধুদের সাথে গিয়ে বসে পড়ল। ঋষাবও রাতের পাশে বসে রাতের দিকে তাকিয়ে রইল, কিন্তু রাতের তো খেয়াল নেই। সে নিজের মতো করে কথা বলতে ব্যস্ত, সবার খোঁজ খবর নিচ্ছে। নিপা বলেই ফেলল, এতদিন পর কলেজে কেন রে তুই? আর শুনেছিলাম তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা গিয়েছিলাম তোকে দেখতে, বাট আঙ্কেল আন্টিকে বাসায় পাইনি। রাত সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাট আমার ক্ষতি কম হয়েছে। আমার ওনার তো একদম অবস্থা টাইট। রাতের বন্ধু শিহাব এবার মুখ টিপে হেসে বলল, এই ওনারটা আবার কে রে রাত? বলেই সে নিপাকে ইশারা করে হাসতে লাগলো। রাতের কেমন যেন লজ্জা লাগলো। আসলে তারা তো জানে না যে রাতের বিয়ে হয়েছে, তাও শিশিরের সাথে। শিশিরের কথাটা বলতে যাবে এমন সময় ঋষাব বলে উঠল, আরে কিসের ওনার ওনার শুরু করছিস? কোনো ওনার ফোনার নাই, রাত মজা করছে তাই না রাত? রাত ঋষাবের মাথায় গাঁটটা মেরে বলল। তোরে বলছে না? ঋষাব অবাক হয়ে বলল, মানে? রাত কিছু বলতে যাবে তার আগেই ক্লাসে স্যার প্রবেশ করেন, তাই রাতেরও আর কিছু বলা হলো না। সে মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। এদিকে ঋষাব ভাবতে লাগলো, রাত কিসের কথা বলতে চাইছিল? আচ্ছা, রাতের কি আসলে কেউ আছে? আবার কিছুক্ষণ রাতের দিকে তাকিয়ে রইল। চোখ এড়ায় না শিহাব আর নিপার। তারা একে অপরের চোখাচোখি করল। ঋষাব হেসে ভাবল, ধুরবর, রাতের এসব কখনোই ছিল না, কিসব ভাবছি আমি। তারপর সে পকেট থেকে আড়ালে একটা রিংয়ের বক্স বের করে মুচকি মুচকি হেসে ভাবল, খুব তাড়াতাড়ি তোমাকে মনের কথা বলবো রাত। ক্লাস শেষ করে কলেজ থেকে বাইরে আসতেই শিশিরকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় রাত। সে সেদিকে এগিয়ে যাবে, এমন সময় পিছন থেকে ঋষাব বলে ওঠে, হেই রাত। রাত থেমে যায়, পিছন ফিরে বলে, কি? ঋষাব মাথা চুলকে হেসে বলল, আমি ড্রপ করে দিব তোকে। না রে, লাগবে না। অনেকক্ষণ যাবৎ শিশির রাতকে ঋষাবের সাথে কথা বলতে দেখছে। আস্তে আস্তে মনের মধ্যে কেমন একটা জ্বলন অনুভব হচ্ছে শিশিরের। দাঁত কিরমির করে গিয়ে গাড়িতে বসে পড়ল। ড্রাইভার বলল, স্যার, গাড়ি স্টার্ট দেব? শিশির রেগে বলে উঠল। বলেছি আমি। ড্রাইভার আর কিছু বলার সাহস পেল না। শিশির রেগে ফায়ার হয়ে ভাবছে, এত কিসের কথা বলতে হয় বন্ধুদের সাথে? আমি যে দাঁড়িয়েছিলাম তার কোনো খবর নেই। এদিকে রাত ঋষাবকে উদ্দেশ্য করে বলল, আসি রে। আরে আমি ড্রপ করে দিচ্ছি, আই তো। বলতে বলতে সে বাইকে বসে পড়ল। রাত হাত নাড়িয়ে না করতে করতে বলল, আমার ড্রাইভার অপেক্ষা করছে, আসি। বলে সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে বসল। গাড়িতে বসতেই দেখতে পেল শিশির অন্যদিকে তাকিয়ে আছে। তা দেখে রাত বলতে লাগলো, শরীর কেমন এখন? ভালো। সায়ক কি করছে? মায়ের সাথে খেলছে। শিশিরের এমন ঠান্ডা গলায় কথা বলা রাতকে কেমন ভড়কে দিচ্ছে। রাত অবাক হয়ে বলল, এত চুপচাপ যে? তো কি করব? ও মা, কথা বলো আমার সাথে। শিশির রাতের দিকে আর চোখে তাকিয়ে বলল, তোমার কথা বলে শেষ হলো না, কথা বলবো? রাত অবাক হয়ে বলল, আমি? কার সাথে? ওই যে বন্ধুদের সাথে। রাত হেসে ফেলল। তারপর শিশিরের হাতের ভেতর হাত দিয়ে বলল,
ধুর, ঋষভ ড্রপ করে দিতে চাইছিল। শিশির এটা শুনে যেন আরো রেগে গেল। ভ্রু কুঁচকে বলল। তো চলে যেতে, এত আশা নিয়ে বললে যখন। রাত মুখ ফুলিয়ে বলল। ধুস, এই দিকে যে আমার মাস্টারমশাই অপেক্ষা করছে সেটা। শিশিরের মুখে হাসি ফুটল। রাতের গাল টেনে দিয়ে বলল। হয়েছে, বুঝতে পেরেছি। রাতও হেসে ফেলল। তবে শিশিরের মনের জ্বলনটা সে বুঝল। একটু ভালো লাগা কাজ করলো রাতের মনে। ইস, শিশির তার জন্য জেলাস। ভাবতেই কেমন যেন খুশি খুশি লাগছে রাতের। বাসায় ঢুকতেই নুশান আর মিতালিকে দেখিয়ে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় রাত আর শিশির। মিতালি সায়নকে কোলে নিয়ে সোফায় বসিয়ে দোলাচ্ছে আর নুশান তার পাশেই বসে আছে। রাত তাড়াতাড়ি এগিয়ে গিয়ে চৈতি বেগমকে জোরে জোরে ডাকতে লাগলো। আন্টি, আন্টি। শিশিরও বেশ রেগেই গেল। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। নুশান, তুই এখানে কি করছিস? ততক্ষণে চৈতি বেগম এসে দাঁড়ালেন তাদের সামনে। রাতকে উদ্দেশ্য করে বলে উঠলেন। এসেছিস তোরা? শিশির চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে বলতে লাগলো। মা, ও এখানে কি করছে? চৈতি বেগম কি বলবেন বুঝতে পারছেন না। এদিকে রাত ভ্রু কুঁচকে মিতালির দিকে তাকিয়ে আছে। মিতালি সায়নকে বুকে নিয়ে খেলছে তখনও। নুশান উঠে দাঁড়িয়ে বলল। রিল্যাক্স, আমি বলছি। রাত নুশানের সামনে দাঁড়িয়ে দতে দত চেপে বলল। কি বলবেন আপনি? শিশিরও রাতের পাশে দাঁড়িয়ে বলল। হ্যাঁ বলুন, কি বলবেন? নুশান দীর্ঘশ্বাস ফেলে বলল। আসলে মিতালি মানসিকভাবে বেশ ভেঙে পড়েছে সায়ানের জন্য, তাই ডাক্তারের মতে কিছুদিন ওর কাছে সায়ানকে। রাত রেগে গেল। বুকটা ধরফর করছে তার। সে বলল। ও আচ্ছা, আপনার কি মনে হয় মিস্টার নুশান, আপনি যা ইচ্ছে বলবেন আর আমরা বিশ্বাস করে নিব? তুমি বিশ্বাস না করলে আমি মেডিকেল রিপোর্ট দেখাই। আর মিতালি ভীষণ অসুস্থ, ভেঙে পড়ছে ধীরে ধীরে। রাত মিতালির থেকে সায়নকে নিতে গেলে মিতালি সায়নকে নিয়ে উঠে দাঁড়ালো। শক্ত করে চেপে ধরে বলল। না না না, আমার বাচ্চাকে দিব না আমি। শিশির মিতালির হাত চেপে ধরে বলল। একদম আমার করবা না, ভালো ভালো বলছি, আমার বাসা থেকে বেরিয়ে যাও। মিতালি দৌড়ে নুশানের পেছনেই দাঁড়িয়ে বলল। নুশান, তুমি কিছু বললো না প্লিজ। নুশান হাত জোর করে বলতে লাগলো। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমাদের উপর একটু দয়া করুন। মাত্র 7টা দিন, যত খরচ আছে সব আমিই বহন করব। দয়া করে 7টা দিন একটু আমাদের এখানে থাকতে দিন, না হয় আমার স্ত্রী মারাও যেতে পারে। রাত এবার হো হো করে হাসতে লাগলো। রাতের হাসি দেখে সবাই প্রায় অবাকের শেষ প্রান্তে। রাত হাসতে হাসতেই বলল। ও রিয়েলি? তো কই ছিল এই পাগলামো যখন আপনার বউ এই 15 দিনের বাচ্চাকে রেখে পালিয়ে গিয়েছিল? কই ছিল এই পাগলামো যখন আমার স্বামী নিজের ভালোবাসাকে হারিয়ে কাঁদছিলেন? 15 দিনের ওই অতটুকু বাচ্চাটা খালি ঘরে ভয়ে কাঁদছিল, কেউ ছিল না ওর কাছে। কই ছিল তখন আপনার স্ত্রী? নুশান এবার চুপ করে রইল। পুরনো দিনের কথা মনে পড়ায় চৈতি বেগম চুপ থেকে কাঁদছেন। শিশির চোখের কোণে থাকা জলটা মুছে বলল। আইনাতে আমাদের ডিভোর্স হয়ে গেছে, আর আমার বাচ্চার দায়িত্ব যে মিতালি নেবে না তা লেখা ছিল পেপারসে। নুশান হাত জোর করে বলতে লাগলো। দয়া করে একজন মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নেবেন না প্লিজ। রাত এবার চেঁচিয়ে বলে উঠল। এই কিসের মা? হ্যাঁ কিসের মা? যে চরিত্রহীন মা তার 15 দিনের সন্তান আর 3 বছরের সংসার ছেড়ে একটা পরপুরুষের সাথে পালিয়ে যেতে পারে, সে আবার কিসের মা? নুশান কি বলবে বুঝতে পারছে না। রাত আবার চেঁচিয়ে উঠল। কি? আনসার মি। মিতালি শানকে বুকে নিয়ে রাতের পা ধরে কাঁদতে কাঁদতে বলল। প্লিজ আমাকে আমার বাচ্চার কাছে থাকতে দাও, আমি দূরে থাকবো, সত্যি বলছি। রাত মিতালিকে তুলল। তারপর ওর কাছ থেকে শায়নকে কোলে নিয়ে দৌড়ে রুমে চলে গেল। শায়নকে হারানোর যে বড্ড ভয় তার, বড্ড বেশি। মিতালি এবার জোরে কেঁদে উঠল। কিন্তু এই কান্না যে জেদের সেটা হয়তো কেউই বুঝতে পারেনি। কিসের জেদ? রাত যে দৌড়ে পালালো আর সে কেড়ে নিতে পারলো না, এই জেদের। নুশান মিতালিকে জড়িয়ে ধরতেই মিতালি নুশানকে ধাক্কা মেরে শিশিরের পা ধরে বলতে লাগলো। দয়া করো আমার উপর, আমি দূরে থাকবো, কয়েকটা দিন ঠাঁই দাও আমায়, আমি মরে যাব শিশির। শিশির মিতালিকে পায়ের ঝাড়া দিয়ে ফেলে দিল। তারপর মুখ ঘুরিয়ে বলল। কতবার বলেছে এই অপবিত্র শরীরে আমাকে ছুবে না। মিতালি আর কি করবে ভেবে না পেয়ে চৈতি বেগমের পা ধরে বসে পড়ল। এবার যদি একটু ঠাঁই হয়
রাত সেই যে বিকাল থেকে সায়নকে বুকে নিয়ে বসে আছে, এখনও বসেই আছে। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। শিশির এতক্ষণ স্টাডি রুমে বসে আছে। রাতকে ডিস্টার্ব করতে চায় না, থাক না ছেলের সাথে। সায়ন রাতের চুল নিয়ে খেলছে। রাতের ভীষণ ভয় হচ্ছে, ছেলেকে হারানোর ভয়। সে কিছুতেই মিতালিকে দেবে না তার ছেলেকে, কিছুতেই না। কাঁধে কারোর হাতের স্পর্শ, কেঁপে উঠল রাত। পিছন ফিরে দেখলো শিশির দাঁড়িয়ে আছে। রাত অসহায় ভঙ্গিতে তাকিয়ে আবারও চিন্তায় নিমগ্ন হলো। শিশির রাতের পাশে বসে বলল, মন খারাপ পেয়েছে? আমার সায়ান। বলেই রাত ফুঁপিয়ে উঠল। শিশিরের বুক ধরফর করে উঠল। রাতের কান্নাটা সে মোটেও নিতে পারছে না। রাত কেন কাঁদবে? রাতের এই চোখের জল তার কাছে বিষের মতো লাগছে। সে রাতকে বুকে জড়িয়ে নিয়ে বলল, কেন কাছে রাত? এই দেখো, সায়ন তো এখানেই আছে। বলেই সে সায়নের কপালে চুমু দিল। রাত কাঁদতে কাঁদতেই বলল, মিতালি আপু আমার ছেলেকে কে নিতে এসেছে? তেমন কিছুই হবে না রাত, আমি তোমার পাশে আছি সব সময়। ও কেন আমার ছেলেকে কোলে নিবে? আর নিবে না, দেবে না ওকে। কখনো না। সায়ান আমার বুকের মানিক, ওকে আমি কাউকে দিব না। বলেই সে সায়নকে এলোপাথারি চুমু দিচ্ছে। আর সায়ন খিলখিল করে হাসছে। শিশির রাতের পাগলামি দেখে ভাবছে, এতটা ভালোবাসো আমার সায়নকে, ওর সামনে তো মিতালি কিছুই না। রাত সায়নকে নিয়ে বিছানায় শুতে শুতে বলল, রাত হয়ে এলো, আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আপনার ডিনারের ব্যবস্থা করছি। আজ মায়ের অনেক কাজ, এতজনের খাবার। রাত ভুরু কুঁচকে বলল, এতজনের খাবার মানে? শিশির চাপার রাগ নিয়ে বলল, মা মিতালির কান্না থেকে কিছুটা বলেছে, তাই সাথে এখানে থাকার পারমিশন দিয়েছে। আমি অনেক রাগারাগি করেছি, কিন্তু আর রাগ দেখাতে হবে না স্যার। মা নিজের ফ্ল্যাটে রাখবে ওদের, তাই বলেছে আমাকে টেনশন না করতে। আর মায়ের আরেকটা ভয়ও আছে। কিসের ভয়? মিতালি যদি শাহানের জন্য আমার বিরুদ্ধে কোর্টে মামলা করে আর যদি পুলিশে ঝামেলা হয়, তাই মা আমায় নিষেধ করছে রাগারাগি করতে। রাত অসহায় গলায় বলল, ঠিকই বলেছেন উনি। আর আমি শাহিউকে কোনোভাবেই হারাতে চাই না স্যার। তুমি একদম ভয় পেও না, মিতালিকে আমি কিচ্ছু করতে দেব না। রাত হাসলো, তারপর বলতে লাগলো, মিতালি আপু এখানে কোনো মতলব নিয়ে এসেছে স্যার। শিশির রাগ কন্ট্রোল করেই বলল, জানি, কিন্তু উনি যদি চলে ডালে ডালে, আমিও চলি তাহলে পাতায় পাতায়। শিশির অবাক হয়ে বলল, মানে? আমিও দেখি উনি কত দূর কি করতে পারেন। উনি এখানে 7 দিনের সুখ নয়, মরণ যন্ত্রণা নিতে এসেছেন। অতি চালাকের গলায় দড়ি, জানেন তো। রাত বাঁকা হেসে বলল, সেটাই ওনাকে দেখাবো এবার। দেখো মিতালি, একমাত্র তোমার জেদের জন্য আমাকে এসব করতে হচ্ছে। শক্ত গলায় বলল নুশান। মিতালি নুশানের হাত ধরে নিচু স্বরে বলে উঠল, আরে তুমি বোঝার ট্রাই করো, সায়নকে ছেড়ে আমি থাকতে পারবো না। সায়ন আমার সন্তান। নুশান মিতালির হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিল। ওর থেকে কিছুটা দূরে সরে এসে বলল, আমি কি বুঝি না মনে করেছ তুমি সায়নের জন্য এসেছো, তাই না? হাহা। মিতালি জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ, আমি তো আমার সায়নের জন্য এসেছি। থাক, আর কত মিথ্যা বলবা তুমি? আমি খুব ভালো করেই জানি যে তুমি এখানে শিশির আর রাতের মধ্যে ঝামেলা লাগাতে এসেছো। মিতালি হাসল। হাসতে হাসতে বলল, যাক, আমার সাথে থেকে থেকে তোমার কিছু তো বুদ্ধি হয়েছে। নুশান বিরক্তি নিয়ে বলল, কোনো দরকার আছে কি এসবে? আলবাত আছে। আর আমার আসলেই সায়নকেই লাগবে। আমি সায়নকে এখান থেকে নিয়ে যাব। একমাত্র তোমার শরীরের কথা চিন্তা করে আমি সায়নকে নিয়ে যেতে রাজি হয়েছি, নয়তো পরের ফসল আমি কেন বয়ে বেড়াবো? আচ্ছা ঠিক আছে, আর বাকি রইল রাত আর শিশির। ওদেরকে আলাদা করাটাই আমার মেইন উদ্দেশ্য। নুশান ভ্রু কুঁচকে বলল, কিন্তু শিশির তো আমাদের বিরুদ্ধে কিছু করছে না। যা করেছিল সব আমি পুলিশদের টাকা খাইয়ে ক্যান্সেল করেছি। এখন কিসের শত্রুতা ওর সাথে? হ্যাঁ, শত্রুতা আছে। শিশির কিভাবে পারলো আমাকে ভুলে যেতে? ন্যাকামো কথা বলো না। শিশিরকে তুমি ছেড়ে দিয়েছ, তাহলে ও তোমায় ভুলবে না তো কি তোমার জন্য সারা জীবন বসে বসে অপেক্ষা করবে? হ্যাঁ, তাই করব। এক পাগলকে নিয়ে আছি আমি। সে তুমি যাই বলো, শিশির সুখে সংসার করবে এটা আমি কিছুতেই দেখতে পারবো না। আমি সুখে থাকছি, এটা শিশির দেখবে, এটা আমি চাই। কিন্তু কেন মিতালি? বাদ দাও এসব, চলো আমরা আমাদের মতো সুখে থাকবো।
একদম আমার কাছে বাধা দিবা না নুশান। তুমি না আমায় ভালোবাসো? নুশান কি বলবে বুঝতে পারছে না। মিতালির এসব তার মোটেও ভালো লাগছে না। তারা তো পালিয়েছিল, এখন কেন মিতালি আবার এসব নাটক শুরু করেছে? নুশান অসহায় গলায় বলল, প্লিজ মিতালি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ বেবি। মিতালি শয়তানি হেসে বলল। আমি শিশিরের ধ্বংস দেখতে চাই। নুশান বেশ অবাক হলো। তারপর মিতালিকে টেনে নিয়ে ভ্রু কুঁচকে বলল, কোনো ব্যক্তিগত শত্রুতা আছে তোমার? মিতালি কিছু বলতে যাবে তার আগেই দরজায় ঠক ঠক করে কড়া নাড়ল কেউ। মিতালি নুশানকে থামিয়ে দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই শিশিরদের বাড়ির কাজের মহিলাকে দেখে বলল, বলো। আফা, খালাম্মা আপনাগো আইতে কইছে। তুমি যাও, আমরা আসছি। জি আফা। বলেই কাজের মহিলাটি চলে গেল। মিতালি দাঁতে দাঁত চেপে নুশানকে উদ্দেশ্য করে বলল, এখন বউর জন্য কাজের মহিলাও রাখা হচ্ছে? হ্যাঁ তো রাখুক না, তাতে তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে শুনি? একদম বাজে কথা বলবা না। আমার জন্য কখনো মেড সার্ভেন্ট রাখিনি শিশির। নুশান আর কিছু বলল না। মিতালিকে দেখে তার নিজেরই কেমন অচেনা অচেনা লাগে এখন। কারণ মিতালি পালানোর সময় বলেছিল যে আর কখনো সে পেছন ফিরে তাকাবে না, কিন্তু এখন তো সে পরের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছে। নুশান তো শুধু মিতালিকে চেয়েছিল, তার চেয়ে বেশি কিছু তো না। নুশান, মিতালি, শিশির একই ভার্সিটিতেই পড়তো। নুশান আর শিশির দুজনেই মিতালিকে ভালোবাসত। শিশির বিয়ের প্রস্তাব দেওয়ায় মিতালিও রাজি হয়ে যায়। তখন আর নুশান এসবের মধ্যে থাকতে চায়নি, সরে গিয়েছিল ওদের মধ্য থেকে। কিন্তু বিয়ের 2 বছর পর মিতালি নিজেই নুশানের সাথে দেখা করে। ঘনিষ্ঠ হয় তারা দুজনে। নুশানও পুরনো প্রেম পাওয়ার লোভ শিশিরকে ঠকাতে অগ্রসর হয়। খেতে চলো নুশান। মিতালির কথায় ধ্যান ভাঙ্গে নুশানের। হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বলে ওঠে, যাব তো। তো চলো, এমনিতে আজকের দিন গেলে একদিন চলে যাবে, হাতে থাকবে মাত্র 6 দিন। আমি তো মানুষের বাসায় থাকতেই চাই না মিতু। রেগে মেগে বলেই নুশান প্রস্থান করল। মিতালি বাঁকা হেসে বলল, তুমি চাও আর না চাও, শিশিরকে কখনোই আমি সুখে দেখতে পারবো না। তার অবশ্য আরেকটা কারণও আছে। জানবে জানবে, ধীরে ধীরে সবই টের পাবে। বলেই সে শাড়ির আঁচল ঠিক করে খেতে চলে যায়। সায়নকে ঘুম পাড়িয়ে চৈতি বেগমের ফ্ল্যাটে খাবার নিতে এসেছে রাত। কারণ রান্নাবান্না তো উনিই করেন। শিশির অসুস্থ থাকায় চৈতি বেগমকে রাতের ফ্ল্যাটে থাকতে হয়েছিল। এখন তো শিশির কিছুটা সুস্থ, আর এই শয়তানগুলো এখানে এসে জুটেছে। তাই চৈতি বেগম নিজের ফ্ল্যাটে চলে এসেছেন। চৈতি বেগম যে ইচ্ছে করে মিতালিকে রেখেছেন এমনটা কিন্তু নয়। তিনি যথেষ্ট ঘৃণা করেন মিতালিকে, কিন্তু মিতালিকে তো বিশ্বাস নেই। কি থেকে কি ক্ষতি করে বসবে, তাই তিনি বাধ্য হয়েই রাজি হয়েছেন। 7 দিনের তো ব্যাপার। কথাগুলো মনে মনে আওড়াচ্ছিল চৈতি বেগম। রাত টেবিলে প্লেট রেখে ভাত বাড়ছে, তা দেখে মিতালি বলে উঠল, এখানে খাবে না? রাত শান্ত গলায় বলল। রুমে গিয়ে খাবো। মিতালি অসহায় হওয়ার ভান করে বলল, আমাদের জন্য খাচ্ছ না তাই না? আচ্ছা, আমি চলে যাচ্ছি রুমে, যদি তুমি বলো তো। রাত মুচকি হেসে বলল, আসলে আমার হাজবেন্ডকে খাইয়ে দিতে হয় তো, তাই আমরা রোজ একসাথেই খাই আপু। মিতালির মুখটা চুপসে গেল। রাত চৈতি বেগমকে উদ্দেশ্য করে বলল, আন্টি তুমি খেয়ে নাও, আমি ওনাকে খাইয়ে দিয়ে আসি। বলেই রাত চলে যাচ্ছিল। পিছন থেকে আবারও মিতালি বলে উঠল, সায়ন মনে হয় ঘুমোয়নি তাই না? আসলে ও আমায় ছাড়া ঘুমাতে পারে না। রাত পিছনে ফিরে বলল, সায়ন রোজ রাত 11টায় ঘুমিয়ে যায়। 1.5 মাস যাবত আছি তো, সব টাইমে টাইমেই হয়। ও, ঘুমিয়ে গেছো? জি। বলেই রাত আর এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে চলে গেল। শিশির ল্যাপটপ নিয়ে বসে আছে। রাত গিয়ে ল্যাপটপটা সরিয়ে বলল, নিন জনাব, খেয়ে নিন। শিশির হেসে বলল, অসুস্থদের খাইয়ে দিতে হয়। রাত জানতো শিশির এটাই বলবে, তাই নিজ হাতে শিশিরকে খাইয়ে দিতে লাগলো। শিশির খেতে খেতেই বলল, তুমি খেয়েছো? খাবো নে, আগে আপনি খেয়ে নিন। আমার প্লেট থেকেই খাও। রাত শিশিরের জোড়াজড়িতে একই প্লেটে থেকেই খেয়ে নিল। রাত খাবারটা শেষ করে হাত ধুয়ে প্লেটটা ছোট্ট টেবিলে রেখে বলল, মেডিসিন টাইম। শিশির সম্মতি দিল। একটু পর বলল, খাবার জানতে গেলে শয়তানদের কি অবস্থা? কোন শয়তান? মিতালি আর নুশান।
মিতালি আপু সায়ানকে চাচ্ছিল। মানে হ্যাঁ, উনি বলল তার কাছে নাকি ঘুমাবে। পাগল নাকি? বলেই শিশির ঔষধগুলো খেয়ে নিল, তারপর জোরে শ্বাস ছেড়ে বলল। আমার ছেলে তার মায়ের কাছে বেশি কমফোর্টেবল। রাত হাসল, শিশিরের দিকে হালকা ঝুঁকে বলল। আর সায়ানের বাবা? শিশির নিচের ঠোঁট কামড়ে হাসল, রাতও মিটিমিটি হাসছে। শিশির আচমকা শাড়ি ভেদ করে রাতের উন্মুক্ত কোমরে হাত রেখে বলল। জানতে চাও? হুম। শিশির রাতের কোমর ধরে নিজের কোলে বসিয়ে নিল। রাত অস্থির হয়ে বলল। আরে আরে কি করছেনটা কি, ব্যথা পাবেন তো। পাবো না। রাত আর কিছু বলল না, শিশিরের চোখের দিকে তাকিয়ে রইল। শিশির রাতের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে বলল। শানের বাবু রাতের কাছে বেশি কমফোর্টেবল। আচ্ছা তাই? জি ম্যাডাম। রাত হেসে শিশিরের চুলগুলো এলোমেলো করে দিল। শিশির বলে উঠল। এলোমেলো করলে কেন? এখন কে আশ্রয় দিবে? রাত মুখ ভেঙচিয়ে বলল। এতটুকু চুল আবার আঁচড়ানো লাগে? হ্যাঁ লাগে লাগে, এখন তুমি আশ্রয় দিবে, দাও। রাত মুখ ভেঙচি কেটে উঠে পড়ল। ড্রেসিং টেবিল থেকে চিরুনি এনে শিশিরের চুলগুলো আঁচড়াতে লাগলো। শিশির হঠাৎ বলল। রাত, তুমি ইনভিটেশন পেয়েছ? রাত চুল আঁচড়াতে আঁচড়াতেই বলল। কিসের ইনভিটেশন? হাসিব স্যারের বিয়ে। ও, আমাদের হাসিব স্যার, কলেজের স্যার? হ্যাঁ, আমাকে আগে জানালো, তোমাদের মেবি জানায়নি। জানালেও কি, এত স্টুডেন্ট কি দাওয়াত করা যায়? আমার সাথে যাবে তুমি? রাত অবাক হয়ে বলল। আপনি যাবেন? হ্যাঁ। একদম না, পায়ে না ব্যথা আপনার? কমে গেছে তো রাত, এখন ঘোরায়ও কম। কবে বিয়ে স্যার? এই তো 3 দিন পর। আচ্ছা। বলতেই রাত চিরুনিটা ড্রেসিং টেবিলে রেখে দিল। শিশির পেছন থেকে বলে উঠল। রাত, একটা কথা বলি। রাত ড্রেসিং টেবিল গোছাতে গোছাতে বলল। কি বলবেন? এই মাঝরাতে আপনার এত পক? আরে শোনোই না। কি বলুন? তুমি হাঁটার সময় না তোমার কোমরটা নড়ে, ভীষণ জোশ লাগে দেখতে। রাতের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। অবাক হয়ে পিছনে ফিরে তাকায় শিশিরের দিকে। শিশির চোখ টিপল রাতকে। রাতের বিষম উঠে গেল। শিশির যে কোনোদিন একথা বলবে এটা রাতের ধারণার বাহিরে একদম। রাত কিছু বলবে তার আগেই মিতালি হুড়মুড় করে রুমে ঢুকে পড়ল। মিতালির এভাবে ঢুকে পড়ায় ভ্রুজোড়া কুঁচকে গেল শিশিরের। সে গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল। তুমি এখানে? রাতও ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মিতালি জোরপূর্বক হেসে বলল। আসলে একটা কথা বলার ছিল। পিছন পিছন নুশানকেও আসতে দেখা গেল। নুশান এসে ফিসফিস করে মিতালির কানের কাছে বলতে লাগলো। এত রাতে তুমি এখানে কেন এলে? মিতালি কোনো উত্তর দিল না, চোখ এড়ালো না রাতের। শিশির রেগে বলে উঠল। কারো বেডরুমে ঢুকতে হলে দরজা নক করে ঢুকতে হয়, সেটা জানো না? মিতালি ঠোঁটের ওপরে জমে থাকা ঘামটা মুছে বলল। আই এম সরি, আসলে। রাত হাত দিয়ে থামিয়ে বলল। আসলে নকলে বুঝি না, এইখানে কেন এসেছো সেটা বলো। মিতালি বিছানায় শুয়ে থাকা সায়নের দিকে চোখ রেখে বলল। আমার সায়নকে নিতে। রাত চোখ বড় বড় করে বলল। হোয়াট? মিতালি এবার আবারও আগের মতো করে বলতে লাগলো। প্লিজ প্লিজ রাত, আজকে রাতটা ওকে রাখতে দাও আমার সাথে, প্লিজ রাত। রাত তো কিছুতেই মানবার পাত্রী নয়। সে সুন্দর করে মিতালিকে ট্রেনে দরজার বাহিরে বের করে দিয়ে বলল। আর কখনো যেন এইদিকে না আসতে দেখি, আর আগামীকাল সকাল সকাল এখান থেকে চলে যাবেন। নুশান এবার মুখ খুলল। রাতকে উদ্দেশ্য করে বলল। কিন্তু আমাদের তো এখানে 7 দিন থাকার কথা ছিল। রাত নুশানের দিকে তাকিয়ে কাট কাট গলায় বলল। থাকার কথা ছিল, কারণ আপনারা নিজেরাই বলেছিলেন যে দূর থেকে সায়ানকে দেখবেন, বাট আপনার স্ত্রী তো সায়ানকে নিজের কাছে রাখতে চাচ্ছে। নুশান হাত জোর করে বলল। ও তো অসুস্থ, তাই আর কি, প্লিজ 7টা দিন। রাত এবার নিচে নুশানের সামনে হাত জোর করে মুখ ঘুরিয়ে বলল। প্লিজ আর না, একদিনেই বুঝে গেছি, তাছাড়া 7 দিনেই উনি ভালো হয়ে যাবেন, এটা কোনো বিশ্বাস করার মতো কথা নাকি? মিতালি কি করবে কি বলবে বুঝতে পারছে না, কারণ তার মেইন ইচ্ছাটা হলো এই বাসায় থাকা, কিন্তু তার নিজেরই ওভার অ্যাক্টিংয়ের জন্য এটা হাতছাড়া হচ্ছে। সে মনে মনে ভাবছে। না না, আমাকে এবার রাতের সামনে এমন একটা ভাব করতে হবে যে আমি অসুস্থ, সায়নকে লাগবে না। ধুর, ওর জন্য আমার সব প্ল্যান ভেস্তে ফেলবো নাকি? কথাগুলো ভেবেই মিতালি কোনো রকম টিপে টিপে চোখ থেকে পানি বের করে বলল।
সরি রাত, আসলে ছেলেটার কথা খুব মনে পড়ছিল তো, ভেবেছিলাম বউকে নিয়ে ঘুমাবো। রাত ভুরু কুঁচকে বলল। ও রিয়েলি? এতদিন মনে পড়েনি আপনার বুঝি? অমনি রুম থেকে শিশিরের হাঁক ডাক এলো। রাত, এত কিসের কথা তোমার? দরজা লাগিয়ে দিকে এসো। রাত পিছনে ফিরে বলল। আসছি। মিতালি দাঁত কটমট করতে শুরু করলো। শিশিরের এসব আদিক্ষেতা তার মোটেও সহ্য হচ্ছে না। রাত মুচকি হেসে বলল। তাহলে আপনারা আসুন, টাটা। মিতালি কাঁদতে কাঁদতে নুশানকে উদ্দেশ্য করে বলল। আমার ছেলেকে দিতে বলো না। নুশান চুপ করে আছে। নুশানের মিতালির এসব নাটক মোটেও সহ্য হচ্ছে না। তবুও সে মিতালির কথা ভেবে রাতকে বলল। প্লিজ যদি একটু। নেভার। বলেই রাত দরজাটা মুখের ওপর লাগিয়ে দিল। মিতালি ওটা রেগে গেল। নুশানের কলার ধরে বলতে লাগলো। তুই বললি না কেন ওকে? বলিনি আমি। না বলিসনি, এত ইগো কেন তোর? তুমি মানুষের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছো মিতু, এবার পতন হবে তোমার। বলেই নুশান সেখান থেকে চলে যায়। মিতালি দরজায় জোরে একটা আঘাত করে নিজের রুমের দিকে পা বাড়ায়। সকাল সকাল নুশানের চিৎকারে ঘুম ভাঙে রাত আর শিশিরের। সায়ান পাশে নেই। রাত ভয় পেয়ে গেল। তাড়াহুড়ো করে উঠেই ছুটতে লাগলো মিতালিদের রুমে। গিয়ে দেখলো নুশান মিতালির পাশে বসে কাঁদছে আর মিতালি বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। রাত গিয়ে আতঙ্কিত গলায় বলে উঠল। কি হয়েছে? নুশান কাঁদতে কাঁদতে বলল। সেন্সলেস হয়ে গেছে, পানি দিচ্ছি কিছুতেই চোখ খুলছে না। অমনি সায়ানকে কোলে নিয়ে শিশিরও রুমে প্রবেশ করল। সায়ানকে দেখতে পেয়ে রাতের কলিজা ঠান্ডা হলো। সায়ানের কপালে চুমু দিয়ে শিশিরকে উদ্দেশ্য করে বলল। কই পেলেন ওকে? মায়ের কাছে ছিল। রাত আর কিছু বলল না। কোমরে আঁচল গুজে মিতালির দিকে এগিয়ে গেল। মিতালির পাশে বসে পানি নিয়ে মুখে ছুড়ল। মিতালির কোনো হুঁশ নেই। নুশান বলল। দেখলে আমি বলেছিলাম। রাত জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। দেখতে দিন। বলেই ও হাত দিয়ে মিতালির গালের দুই পাশে হালকা চড় মারতে মারতে ডাকলো। মিতালি আপু, এ মিতালি আপু। সুযোগে রাত একটু জোরেই মেরেছে। শিশির তা বুঝতে পেরে হাসছে। মিতালি কিছুক্ষণ পরেই চোখ খুলল। মাথায় হাত দিয়ে বলল। রাত, তুমি এখানে? রাত বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল। সেন্সলেস হলো কি করে? নুশান মিতালির হাত ধরে বলল। গতকাল রাতে খুব কাঁদছিল, পরে সকালে উঠে দেখি চোখ খুলছে না। মিতালির মাথায় হাত দিয়ে নেকা নেকা গলায় বলল। হ্যাঁ, আসলে মাথাটা এত ব্যথা করছিল যে। রাত শিশিরের পাশে দাঁড়িয়ে বলল। তো ব্যাগপত্র গুছিয়ে নিন। নুশান অবাক হয়ে বলল। কেন? ও মা, গতকাল রাতে না বললাম চলে যেতে? কিন্তু মিতালি তো অসুস্থ, দেখতেই পারছেন। মিতালি এবার কাঁদতে শুরু করলো। শিশির রাগী গলায় বলল। অনেকক্ষণ যাবত এসব ন্যাকামি করে সহ্য করছে। মিতালি কাঁদো কাঁদো গলায় বলল। আমি আর আমার ছেলেকে ছেড়ে কোথাও যাব না। শিশির দরজার পাশে থাকা টেবিলের ওপর রাখা ফুলদানিটা আছাড় মেরে বলল। রিডিকিউলাস। বলেই সে রাতের কাছে সায়নকে দিয়ে চলে গেল। রাত দাঁড়িয়ে রইল। এদিকে মিতালি তো অঝরে কাঁদছে আর নুশানের বুকে কিল ঘুষি মারছে আর বলছে। একটু আমার সায়নকে দিতে বলো না প্লিজ। নুশান বেশ ব্যথা পাচ্ছে। নিজেকে সামলে বলছে। একটু বোঝার ট্রাই করো মিতু। মিতালি মানতে নারাজ। সে জোরে জোরে নুশানের বুকে কিল মারছে। রাত এবার বিরক্ত হয়ে বলল। আচ্ছা নিতে পারেন ওকে, তবে কিছুক্ষণের জন্য। মিতালি এতে রাজি হয়ে গেল। রাত সায়নকে মিতালির কোলে দিয়ে বলল। আমি কলেজে যাব, তুমি ওকে কিছুক্ষণ রেখে মায়ের কাছে দিয়ে দিবে। মিতালি কিছু না বলে বাচ্চাকে নিয়ে খুশি মনে বারান্দার দিকে চলে গেল। রাতের বুকটা কাঁপছে। তার কলিজার ধনকে মিতালির হাতে দিল। তবুও নিজেকে সামলে মনে মনে বলছে। আচ্ছা থাক না, কিছুক্ষণের জন্যই তো। নুশান রাতকে ধন্যবাদ জানায়। রাত সেখান থেকে চলে আসলো আর মনে মনে ভাবছে। মিতালি আপু আর কি কি করতে পারে আমাদের মাঝে আগুন লাগাতে। না, আমার সতর্ক থাকতে হবে। রুমে এসে শিশিরকে রেডি হতে দেখতে পায় রাত। শিশির বুঝতে পারে যে রাত আপসেট, তাই রাতের হাত ধরে নিজের কাছে টেনে এনে আপসেট তুমি? হুম। চিন্তা করো না রাত, সব ঠিক হয়ে যাবে। উনি তো অসুস্থ না স্যার, নাটক করছেন। জানি আমি। কি করলে উনি নিজ থেকে চলে যাবেন? আমি চাইলে এখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি।
কিন্তু তাহলে কি সব সমস্যার সমাধান হবে? গেটের সামনে বসে বসে কান্নাকাটি করবে, সেন্সলেস হবে, লোক জড়ো হবে। আই ডোন্ট কেয়ার। বাট আই ডু কেয়ার। কারণ সবাই মিলে কোর্টে গিয়ে সাক্ষী দিলে আমার সায়নকে হারাবো। তার চেয়ে ওনার মতোই নাটক করে ওনাকে সরাতে হবে। কাটা দিয়ে কাটা তোলা যাকে বলে। রাতের কথায় শিশির ভরসা পাচ্ছে। সেও যে টেনশনে মরছে। এই মিতালি নামক ঝামেলা থেকে সেও যে মুক্তি চায়। আর কত এভাবে আর কত চলা যায়? রাত শিশিরের মনের অবস্থা বুঝতে পারে। শিশির এমন সময় নিজেকে শক্ত করে রেখেছে। রাত শিশিরের শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে ওঠে, আমাকেও তো কলেজে যেতে হবে। শিশিরের ধ্যান ভাঙে। রাতের কোমর জড়িয়ে ধরে বলে ওঠে, রেডি হয়ে নাও। রাত হাসল। শিশির রাতের কপালের সময় নিয়ে চুমু খেল। রাত চোখ বন্ধ করে তা অনুমান করল। মুহূর্তেই মাথায় থাকা হাজারো বাজে চিন্তাগুলো ঘুচে গেল। অন্যরকম অনুভূতি হলো রাতের মনে। কলেজে আসার পর থেকে রাতের মনে শান্তি নেই। সে বসে আছে এখানে, অথচ মনটা পড়ে আছে তার সায়নের কাছে। না জানি মিতালি কেমন করে রেখেছে বাচ্চাটাকে। রাত বারবার চৈতি বেগমকে কল করতে চাইছে, কিন্তু কল করতে গিয়ে করতে পারছে না বন্ধুদের সামনে। রাতকে অস্থির দেখে ঋষভ বলল, কি হলো রাত, এত অস্থির যে? না রে, কিছু না। বল না, কি হয়েছে তোর? কিছু না বললাম তো। ঋষভ রাতের পাশে গিয়ে বসলো। নিপা আর শিহাব উঠে চলে গেল তাদের মধ্যকার কথা বলতে। যেহেতু নিপা আর শিহাব কাপল, সেহেতু তারা এখানে নেই। ঋষভ মুচকি হেসে বলল, তোকে ইনভাইট করলাম গতকাল, দেখছিলি? রাত ভ্রু কুচকে বলল, কিসের? আরে ইমেইলে না সেন্ড করলাম তোকে। ও, চেক করা হয়নি রে, আসলে অনেক ব্যস্ত ছিলাম তো। ঋষভ হালকা হেসে বলল, ইটস ওকে। আচ্ছা, কিসের ইনভিটেশন? আমার ভাইয়ের বিয়ে, মানে হাসিব স্যার আসবি কিন্তু। ও হ্যাঁ, হাসিব স্যার তো বড় ভাই হয়। হ্যাঁ, আগামীকাল বিয়ে, আসবি কিন্তু সপরিবারে মিলে। চেষ্টা করব। বলেই রাত উঠে দাঁড়ালো। ঋষভ পেছন থেকে বলে উঠল, রাত, কি? শাড়ি পরিষ্কার। রাত আর কিছু বলল না। এমনিতেও তাকে যেতেই হবে শিশিরের সাথে। আর যেহেতু তারা কাপল, তাহলে তাকে শাড়ি পরতে হবে। পুরোটাই ডিপেন্ড করে শিশিরের ওপর। বাকিটা আগামীকালই দেখা যাবে। রাত বাসায় এসেই সায়নের খোঁজ করা শুরু করলো, কিন্তু কোথাও তাকে না দেখে সে এক প্রকার দৌড়েই মিতালির রুমে চলে গেল। গিয়ে দেখতে পেল সায়ন মিতালির বিছানায় শুয়ে আছে আর মিতালি পাশে ঘুম। রাত এগিয়ে গেল। রাতের পায়ের শব্দে নুশান সোফা থেকে দাঁড়িয়ে বলতে লাগলো, তুমি এখানে? আসলাম। নুশান মাথা নাড়ায়। রাত ভেতরে ঢুকে পড়ল। দেখতে পেল মিতালি সায়নের ওপর এক হাত তুলে রেখেছে। রাত সায়নের পাশে গিয়ে বসল। নুশান বলতে লাগলো, মিতালি মাত্রই ঘুমালো। তো না মানে ঘুম থেকে উঠে সায়ানকে না পেলে। আই ডোন্ট কেয়ার। বলেই রাত সায়নকে কোলে তুলে নিল। অমনি মিতালি লাফ দিয়ে উঠল। ঘুম ভেঙে যাওয়ায় সায়নও কেঁদে উঠল। মিতালি সায়নকে কেড়ে নিয়ে বলতে লাগলো, তুমি যাও, আমি দেখছি। রাত তো বিরক্তির শীর্ষে। এমনিতেই সে মিতালির এ বাসায় থাকাটা মানতে পারছে না। তার মধ্যে মিতালির এসব তো তাকে আরও বিরক্ত করছে। মিতালি সায়নকে নিজের কোলে নিয়ে দুলাচ্ছে আর নানান কথা বলছে। রাত সেখানেই বসে আছে। মিতালি ভ্রু কুঁচকে বলল, কি হলো, যাও। কোথায়? আমরা স্বামী স্ত্রী এখানে টাইম স্পেন্ড করব। তুমি এখানে এভাবে বসে থাকলে। রাত হাতে হাত ভাঁজ করে হালকা হেসে বলল, ও রিয়েলি? তাহলে আমার সায়নকে দিয়ে দাও আপু। না, সায়ন আমার ছেলে, ওকে আমি দিব না। রাত বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, মিতালি আপু এবার বেশি হচ্ছে কিন্তু। ওকে আমি দিব না। রাত জোর করেই সায়নকে নিজের কোলে নিয়ে নিল। সায়নের কান্নাও থেমে গেল। সে রুম থেকে বেরিয়ে এলো। পিছন পিছন মিতালিও অসহ্যকর এক চিৎকারের সহিত দৌড়ে আসছে। রাত সায়নকে শিশিরের কোলে দিয়ে বলল, অনেক হয়েছে, আর না। শিশির সায়নকে দোলাতে দোলাতে বলল, আবার কি করলো? আমি গিয়ে সায়নকে চাইলাম, ও দিল না। এইসব কিছু। শিশির সায়নকে নিয়ে বিছানায় শুয়ে বলল, আমার রুমে কারো ঢোকার সাহস নেই। হলো তাই। মিতালি শিশিরের রুমের দরজার সামনে এসে থেমে গেল। মনে পড়ে গেল গতকালকে রাতের বের করে দেওয়ার দৃশ্যটা। তাই আর রুমে না ঢুকে একবার বেশ জোরেই কান্না আরম্ভ করে দিল। নুশান এসেও সামলাতে পারছে না। মিতালি নুশানকে বারবার আঘাত করছে।
রাত আর না পেরে নুশানকে সরিয়ে মিতালির গালে চড় বসিয়ে দিল। তারপর মিতালির হাত ধরে দরজার সামনে নিয়ে যে ধাক্কা দিয়ে বলল, গেট আউট ফ্রম মাই হাউস রাইট নাও। নুশান কিছু বলতে যাওয়ার আগেই রাত হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, আর মেনে নেওয়া যাচ্ছে না। আপনারা যাবেন নাকি আমি পুলিশ ডাকতে বাধ্য হব? অনেক হয়েছে। আমরা আপনাদের আমাদের বাসায় অ্যালাউ করছি না। 7 দিন তো নেভার। শিশিরও পিছন পিছন সায়নকে কোলে নিয়ে আস্তে আস্তে বলল, হ্যাঁ, আমি তো সব চরিত্রহীনদের চেহারায় দেখতে চাই না। সাহস কীভাবে হলো আমাদের বাসায় পা রাখার? মিতালি দাঁতে দাঁত চেপে বলে উঠল। বেশি বলে ফেলছো না এবার? রাত চোখ রাঙিয়ে বলল, এখনো যাননি? আমি যাব না। মিতালির এমন কথায় রাত রেগে গেল। কিছু বলতে যাবে তার আগেই চৈতি বেগম এসে গেলেন। উনি রাতকে থামিয়ে বলতে লাগলেন, কি সমস্যা তোমার রাত? ওদেরকে চলে যেতে বলছো কেন? মানেটা কি আন্টি? আমি এদেরকে আমার বাসায় অ্যালাউ করব না। চৈতি বেগম এবার শক্ত গলায় বললেন, আমার কথাই এই বাড়িতে শেষ কথা। শিশির আমার কথার বিরুদ্ধে যায় না কখনো, জানো না তুমি এটা? রাত চুপ করে রইল। শিশির এবার মুখ খুলল। কিন্তু মা, তাই বলে তুমি কিনা মিতালিকে অ্যালাউ করছো? কিন্তু কেন? চৈতি বেগম মিতালিকে ঘরে আনতে আনতে বললেন, আমি যা বলেছি তাই হবে। ওদের 7 দিন থাকার কথা, থাকবে এখানে, ব্যাস। রাত চৈতি বেগমকে উদ্দেশ্য করে বলল, কিন্তু মা। আমি আর কিচ্ছু শুনতে চাই না, নিজের ঘরে যাও এখন। রাত ছলছল চোখে তাকিয়ে রইল চৈতি বেগমের দিকে। মিতালির মুখের হাসি তার চোখ এড়ালো না। সে দৌড়ে রুমে চলে গেল। শিশির তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, তোমার ডিসিশনটা আমার মানতে ইচ্ছে করছে না। বলেই শিশির সেখান থেকে চলে গেল। চৈতি বেগম সেদিকে অসহায় চোখে তাকিয়ে রইলেন। মিতালি হেসে বলল, থ্যাংক ইউ সো মাচ শাশুড়ি মা। চৈতি বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন মিতালির দিকে। মিতালি বাঁকা হেসে বলল, উফ আন্টি। চৈতি বেগম সেখান থেকে রাতের রুমে পা বাড়ালো। এদিকে রুমে এসে অঝরে কাঁদছে রাত। চৈতি বেগমের থেকে এমন বিহেভিয়ার সে আশা করেনি। শিশির রাতকে নানাভাবে কথায় ভোলানোর চেষ্টা করছে। সায়নকে কোলে নিয়ে বলছে, রাত, কেঁদো না এইভাবে। দেখো না শায়ন কিভাবে তোমায় ট্যাপ ট্যাপ করে দেখছে। রাত নাক টানছে আর কেঁদে যাচ্ছে। শিশির রাতকে চিমটি দিয়ে বলল, দেখো না রাত, লুক। রাত উঠে দাঁড়ালো। শিশিরও দাঁড়িয়ে বলল, আর কত কাঁদবে? রাত কাঁদতে কাঁদতে বলল, আন্টি আমার সাথে এইভাবে কথা বললো। আমারও ভীষণ খারাপ লেগেছে রাত, আমি বুঝতে পারছি। রাত কিছু বলতে যাবে তার আগে চৈতি বেগম রুমের দরজার বাইরে দাঁড়িয়ে বললেন, আসবো? রাত বসে পড়ল। মুখ ঘুরিয়ে চোখ মুছে নিল। শিশির মাকে উদ্দেশ্য করে বলল, তোমারও পারমিশন নিতে হয় মা, এসো প্লিজ। চৈতি বেগম ঢুকে পড়লেন। রাতের দিকে এগিয়ে গিয়ে কাঁধে হাত রেখে বললেন, রাত, তুমি কি রাগ করেছো মা? রাত উঠে দাঁড়িয়ে বলল, না আন্টি, আমার কোনো রাগ নেই। রাগ করো না, আমি এমনটা করেছি নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। 7টা দিন কোনোভাবে চলে যাক। রাত ভ্রুজোড়া কুঁচকে বলল। মানে? শিশিরও মায়ের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কারণ আছে মানে? কি কারণ মা? দেখো, আমি আর রাত কিন্তু কখনই মিতালিকে অ্যালাউ করিনি। একমাত্র তোমার কথাও কে এখনো পুলিশে দেয়নি। ওর সাহস কীভাবে হয় এত বড় কাণ্ড ঘটানোর পরও আমার পাশে পা রাখার ওর? বলতে বলতে শিশির রাগে রিরি করতে লাগলো। রাতও উত্তরের আশায় চৈতি বেগমের দিকে তাকিয়ে আছে। এদিকে চৈতি বেগম মনে মনে ভাবছেন, কারণ তো অবশ্যই আছে রে, কিন্তু আপাতত তোদের বললে তোরা রেগে কিছু একটা করে বসবি মিতালির সাথে। এতে মিতালি ক্ষেপে পুলিশে ঝামেলা করবে, যা আমি মোটেও চাই না। চৈতি বেগমকে চুপ থাকতে দেখে রাত বলে উঠল, বলো আন্টি, মিতালিকে রাখার কারণটা কি? কিছু না, আমি চাইছি তাই থাকবে। 7 দিন থেকে চলে যাবে। শিশির রেগে বলল, মা, তাহলে আমি আর রাতও এখানে থাকবো না, আমরা শায়নকে নিয়ে দূরে চলে যাব। মিতালি এসেছে আজ 2 দিন হলো, আর 5টা দিনই তো, দেখতে দেখতে চলে যাবে। ওর কাছে একটু শায়নকে কিছুক্ষণের জন্য থাকতে দিস, ব্যাস, এরপরেই তো ঝামেলাটা চলে যাবে। রাগে ঠোঁটে ঠোঁট চেপে কাঁদছে। শিশির বড্ড বেশি রেগে আছে। আর একবার যদি সে মিতালির মুখ দেখে তাহলে হয়তো খুনই করে ফেলবে। একমাত্র তার মায়ের জন্য তাকে এমনটা করতে হচ্ছে। তবুও সে দমেনি। আবারও ক্ষুব্ধ হয়ে বলল, মা প্লিজ, আমি আর এক মুহূর্ত ওকে দেখতে চাই না, আমি ওকে এখনই বের করছি।
বলেই শেষে সায়নকে রাতের কোলে দিয়ে দরজার দিকে যেতে লাগলো। চৈতি বেগম পিছন থেকে বলে উঠলেন, যাস না শিশির, তোকে আমার কসম দিলাম। শিশিরের পা থেমে গেল। রাত কাপা গলায় বলল, এটা কি বললে আন্টি? তুমি মিতালির জন্য কসম দিলে? চৈতি বেগম মুখ চেপে কাঁদতে কাঁদতে বললেন, আমাকে যদি একটুও ভালোবেসে থাকিস তাহলে আর 5টা দিন একটু মানিয়ে নিস। তোদের ভালোর জন্যই করছিস সব। বলেই উনি এক প্রকার দৌড়ে বেরিয়ে গেলেন। শিশিরে ধপ করে বিছানায় বসে পড়ল। দেখলে তুমি, মিতালের জন্য মা কসম দিল আমাকে। রাত মনে মনে বলল, কিছু তো আছেই, আমাকে মায়ের পেট থেকে কথা বের করতে হবে। রাত, জি? কি ভাবছ? না কিছু না, থাক 5টা দিন, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমিও ছাড় দেব না। আমার সামনে যেন না আসে, আমি সব চরিত্রহীনদের মুখ দেখতে চাই না। বলেই সে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। রাত সায়নের জন্য ফিডার বানাতে বানাতে ভাবতে লাগলো, আমাকে আগে জানতে হবে যে মা কোন কারণে মিতালিকে রাখতে চাইছে, কারণ 7 দিন চলে গেলেও মিতালি সেই কারণটা নিয়ে মাকে আবারও ব্ল্যাকমেইল করতে পারে। অবশ্য আমিও অবাক হয়েছিলাম মায়ের মিতালিকে আমাদের বাসায় রাখা, কিন্তু বড়দের বিরুদ্ধে আর কি বলবো। কিন্তু এখন তো কেসটা সিরিয়াস মনে হচ্ছে, আর মিতালির থেকে আমার সতর্ক থাকতে হবে আমায়। ওর মনেও প্যাচ আছে। কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ফেলল রাত। সায়নের পাশে শুয়ে ফিডার খাওয়াতে লাগলো। মনে তার হাজারো চিন্তা। এভাবে তার বরের ডিভোর্সি বউকে তার স্বামী সহ থাকতে দিতে হচ্ছে। সে কিছুই করতে পারছে না। তাকে কি হাত গুটিয়ে বসে থাকাটা মানায়? আর কত?